ছাত্র যুব আন্দোলনের প্রবল চাপে নতি স্বীকার করল কেন্দ্র। অবশেষে শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান। তারপর তৃতীয় বৈঠকে আন্দোলন প্রত্যাহার ককরোচ জনতা পার্টির। গতকাল ছাত্র বিক্ষোভের নামে ধর্মতলায় যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় তাতে 5 অভিযুক্তকে আটক করা হয়েছে। আর এই ঘটনায় রাজ্যে প্রথম গুন্ডা দমন আইনে মামলা, জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্যদিকে সেবাশ্রয় নিয়ে একের পর এক অভিযোগের মধ্যেই আজ বিধানসভায় বিবৃতি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ভাইপো একবার ঢুকলে আর বেরোবে না, সেবাশ্রয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চরম হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। জানিয়ে স্টুডিওয় উপস্থিত প্রত্যেক অতিথির কাছে আমরা আসবো, কিন্তু শুরুতেই আজকে দিনের সব থেকে বড় খবর দর্শকদের সামনে রাখবো। সেটা হচ্ছে প্রবল চাপের মুখে শেষ পর্যন্ত কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান। দেখুন। धर्मेंद्र प्रधान ने रिजाइन कर दिया है। ককরোচ জনতা পার্টির লাগাতার আন্দোলন, সোনাম ওয়াংচুকের 26 দিনের অনশন, দেশজোড়া ছাত্র যুব জনতার মধ্যে দাবানলের মতো ছড়িয়ে পড়া ক্ষোভের বিস্ফোরণ। শেষমেশ জেনজি আন্দোলনের চাপে পিছু হটল নরেন্দ্র মোদীর সরকার। তৃতীয় দফা বৈঠকের আগে নিটের প্রশ্নফাঁস ইস্যুতে শনিবার দুপুরে ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। एक इंसान का यहाँ पे इस्तीफा हुआ है। अगर आपने अपनी गंदी राजनीति नहीं छोड़ी, जवाबदेही और ट्रांसपेरेंसी में नहीं लाया, तो हम लोग किसी का रेजिग्नेशन नहीं छोड़ेंगे। শুক্রবার দুপুরে জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং এর সঙ্গে বৈঠক করেন সিজেপির 2 প্রতিনিধি সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবি না মানলেও জোড়া দাবি মেনে নেয় সরকার। বৈঠকেই আভাস মেলে বিষয়টিকে সহানুভূতির সঙ্গে দেখছে তারা, কিন্তু ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতেই অনড় ছিলেন আন্দোলনকারীরা। শনিবারও দিকে দিকে তীব্র আন্দোলনের ছবি ধরা পড়ে। এর মধ্যেই আসে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফার খবর। আন্দোলনকারীদের উদ্দেশ্যে শনিবার দুপুরে খোলা চিঠিতে ধর্মেন্দ্র প্রধান লেখেন, গত 10 দিনের ঘটনায় আমি মর্মাহত। এটি আমার জন্য ব্যক্তিগত মর্যাদার বিষয় নয়। ভারতের যুবশক্তি এই দেশের প্রকৃত শক্তি। যন্তর মন্তর এবং সারা দেশের পরিস্থিতিকে যেন দেশবিরোধী শক্তিগুলো কাজে লাগাতে না পারে, দেশের ঐক্য বজায় রাখতে হবে। ভারতের একজন ছাত্রেরও ভবিষ্যৎ যেন আইনি জটিলতায় জড়িয়ে না পড়ে এবং আমাদের সন্তানেরা যেন তাদের সময়টাকে পড়াশোনায় উৎসর্গ করে ও নিজেদের ভবিষ্যৎ গড়ার দিকে মনোযোগ দেয়। এই কথা মাথায় রেখে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার পদত্যাগ পত্র পাঠিয়েছি। जो कदम सरकार ने और धर्मेंद्र प्रधान जी ने लिया उसका स्वागत करता हूं। देश की युवा पीढ़ी को मैं बधाई देना चाहता हूं। अब जब इस आंदोलन को जरूरत पड़े और कुछ आगे लेना हो या फिर अभी रोकना हो, जो भी करें बहुत ही शांति से करें। শনিবার দুপুরে তৃতীয় দফায় সিজেপির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং। বৈঠকের পর যা যৌথ সাংবাদিক বৈঠক করে জানানো হলো জেপি নাড্ডা এবং সৌরভ দাসের তরফ থেকে সব দাবি মেনে নিয়েছে সরকার এবং তারা তাদের ধর্ণা প্রত্যাহার করছেন। सरकार की तरफ से सहमति बन रही है कि जो भी रूल्स और रेगुलेशंस के तहत कॉम्पनसेशन पॉसिबल होगा, एक ऑनररी कॉम्पनसेशन उन फैमिलीज को दिया जाएगा। कोई भी एक्शन FIR न हो और अगर है तो वो विड्रॉ हो, वो चाहे दिल्ली पुलिस के द्वारा हुआ हो, चाहे वो बीजेपी रूल स्टेट्स में कहीं हुआ हो, तो वो FIR की कॉपी भी इनको हम देंगे और उसको विड्रॉ करने की बात कोई भी एक्शन नहीं होगा। নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে গত 20 জুন ককরোচ জনতা পার্টি যন্তর মন্তরে প্রতিবাদ শুরু করে। 36 দিনের সেই আন্দোলন শনিবার প্রত্যাহার করে ফের 4 সপ্তাহ পর সরকারের সঙ্গে দেখা করার কথা জানিয়েছে ককরোচ জনতা পার্টি। বিজেন্দ্র সিংহ ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, ABP আনন্দ। আমি এখান থেকে আলোচনায় আসবো এবং শুরুতে শান্তনদার কাছে যাব। শান্তনদা, মানে এই সাম্প্রতিককালে মনে পড়ছে না যে মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলন চলছে এবং সেখানে কেন্দ্রীয় সরকার সেই আন্দোলনের যা যা দাবি সমস্ত দাবি মেনে নিচ্ছে? তাহলে এই যে আন্দোলন যেটা দেশ জুড়ে তোলপাড় ফেলে দিয়েছিল, সেই আন্দোলনের চাপে অবশেষে নতি স্বীকার করতে বাধ্য হলো কেন্দ্রীয় সরকার, তাই তো? ওটা আপনারা নতি স্বীকার হিসেবে কেন দেখছেন? আমাদের চিন্তা অন্য জায়গায় ছিল যে ছাত্ররা যদি আন্দোলন করে তার একটা বিষয় ছিল, কিন্তু ছাত্রদেরকে বিপথে চালিত করছিল এমন কিছু শক্তি যারা ভারতবর্ষের অখণ্ডতাতে বিশ্বাস করে না। ওই আন্দোলনে নাম এসে গেছিল কাদের, কি আমরা ওমর খালিদের মুক্তি চাই। ওখানে স্লোগান হচ্ছিল কি জন্য, যে ওমর খালিদের মুক্তি চাই, প্রধানমন্ত্রীকে সমস্তভাবে অপশব্দ
এমন সব ব্যক্তি, কারুর নাম অরুণা রায়, দীপঙ্কর ভট্টাচার্য, যারা দেশ বিরোধী শক্তি, তারা ওখানে সক্রিয় ভূমিকায় দেখা গেছিল। ছাত্রদের নিয়ে বিজেপি সরকারের, কেন্দ্র সরকারের কোনো সমস্যা নেই। হ্যাঁ, নিটের এক্সামিনেশনের পেপার লিক হয়েছে, সেটা তো চিন্তার বিষয়, সেটা ভাবার দরকার, সেটা নিয়ে অবশ্যই সরকার ভেবেছেন এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সমস্ত দায় নিয়ে পদত্যাগ করেছেন। লাল বাহাদুর শাস্ত্রী রেল দুর্ঘটনার পরে পদত্যাগ করেছিলেন। তারপরে আর কোন কেন্দ্রীয় মন্ত্রী যার বিরুদ্ধে প্রত্যক্ষ কোনো অভিযোগ নেই, আর্থিক দুর্নীতির অভিযোগ নেই, ডাইরেক্ট রেসপন্সিবল তাকে কেউ করছে না, কিন্তু তিনি দায় নিয়ে পদত্যাগ করলেন? ভারতবর্ষে এর উদাহরণ আফটার লাল বাহাদুর শাস্ত্রী কারও নেই। বামফ্রন্টের জমানায় পশ্চিমবঙ্গে দিনের পর দিন কোশ্চেন পেপার লিক হয়েছে। কান্তি বিশ্বাস প্রাথমিক শিক্ষামন্ত্রী একদিনও পদত্যাগ করেনি। 1992 কি 91 সালের মাধ্যমিকের কোশ্চেন পেপার পর্যন্ত এই সরস্বতী প্রেস থেকে লিক হয়েছিল। বামফ্রন্টের আমলে উচ্চশিক্ষামন্ত্রী সত্যসাধন চক্রবর্তী কোনোদিনও এর জন্য দায় নেয়নি। কর্ণাটকে কংগ্রেস সরকারের আমলে কয়েকদিন আগে কোশ্চেন পেপার লিক হয়েছে। কেরালায় কংগ্রেস সরকারের আমলে পিএসসি পরীক্ষার কোশ্চেন পেপার লিক হয়েছে। আরও যদি আপনি 40টা কোশ্চেন পেপার লিক হয়েছে যখন উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির সরকার ছিল, আর তারা কিনা এই কোশ্চেন পেপার লিকের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে। বিজেপি সরকারের চিন্তা একটাই ছিল যে এই যে ছাত্রদের আন্দোলন সামনে রেখে এটাকে বিপথে চালিত করা হচ্ছে, শুধু শুধু কিছু মানুষকে ভুল বোঝানো হচ্ছে এবং উত্তেজিত করে ছাত্রদের পথে নামিয়ে অকারণে জলটাকে ঘোলা করে দিয়ে দেশ বিরোধী শক্তি তার রাজনৈতিক ফায়দা নিতে চাইছে। দেশের ক্ষতি করার জন্য ভারতের অখণ্ডতাকে যারা অস্বীকার করে তারা বারবার সামনে আসছিল। তার জন্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিয়ে পদত্যাগ করেছেন। লাল বাহাদুর শাস্ত্রীর পরে এমন নিদর্শন নেই। আমরা স্পষ্ট বলতে চাই যে এটা কোনো নতি স্বীকারের প্রশ্ন নয়, এটা ইগো লড়াইয়ের প্রশ্ন নয়, এটা ভারতবর্ষকে এক রাখার প্রশ্ন। এবং এই ধরনের বিচ্ছিন্নতাবাদী শক্তি যাতে কিছু করতে না পারে, আগামী দিনের সুযোগ নিতে না পারে, তার জন্য সরকার ব্যবস্থা নিয়েছেন, সঠিক ব্যবস্থা নিয়েছেন, পার্টিও সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এবং শিক্ষামন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর পরে এই দৃষ্টান্ত দেখিয়েছেন। তাকে আমাদের সকলের অভিনন্দন জানানো উচিত। বেশ, বলছেন যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, অভিনন্দন জানানো উচিত বলছেন, কিন্তু প্রশ্নটা থাকবে যে সেটা করতেই তাহলে এতগুলো দিন কেন সময় নষ্ট করা হলো, প্রায় 1 মাসেরও বেশি সময়? তাহলে এই ধরনের ঘটনাটা যদি সিদ্ধান্তটা, এই দৃষ্টান্ত স্থাপন সায়ন্তনদের কথা অনুযায়ী 1 মাস আগে যদি নেওয়া হতো তাহলে এই সংসদ চলো অভিযানও হতো না, তাহলে পুলিশের ওইভাবে নির্বিচারে লাঠিচার্জের যে অভিযোগগুলো সামনে আসছে সেই জিনিসটাও তাহলে হতো না। কিন্তু আমি এইখানে যে বিষয়টা সায়ন্তনদা বলছেন সেই বিষয়টার অংশ ধরেই আমি অনির্বাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে আসবো। সেটা হচ্ছে বিপথে চালিত করার চেষ্টা আন্দোলনকে হয়েছে, অর্থাৎ নাম বলছেন না কিন্তু স্পষ্ট ইঙ্গিত বিরোধীদের দিকে। আমি বলছি অনির্বাণ, একটা বিষয়, এই আন্দোলনকে সামনে রেখে নিঃসন্দেহে বিরোধীরা ঐক্যবদ্ধ হওয়ার একটা চেষ্টা করছিল। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সোমবার দিল্লি যাবেন কথা ঘোষণাও করে দিয়েছিলেন, কিন্তু একেবারে শেষ মুহূর্তে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা এবং যাবতীয় দাবি যারা তোলা হচ্ছে, এই ককরোচ জনতা পার্টি বা একটা জনজাগরণ কার্যত তৈরি হয়েছে, সেখান থেকে সমস্ত দাবি মেনে নেওয়া, এর ফলে বিরোধীদের ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ বা তাদের যেটা অস্ত্র করার চেষ্টা করা হয়েছিল সেই অস্ত্রকে কি বিজেপি সরকার ভোতা করে দিল না? বিজেপি সরকারের দিন ফুরিয়ে এসছে। আপনারা যতই পাম্প দিয়ে গ্যাস বেলুনকে বড় করে দেখানোর চেষ্টা করুন, কোনো লাভ নেই। যারা বাংলায় বিশেষ করে বিজেপি সরকার আসার পর তড়িঘড়ি নিজেদের অবস্থান বদল করে হঠাৎ বিজেপি হয়েছেন, তাদের কথা ভেবে আমার সবচেয়ে বেশি খারাপ লাগে। কারণ এদের মেয়াদ এতই কম, সম্ভবত শুভেন্দু অধিকারীর সরকার যুক্তফ্রন্টের অংশটা বাদ দিলে বাংলার ইতিহাসে সবচেয়ে স্বল্পমেয়াদী সরকার হতে চলেছে। কারণ দেশ জুড়ে যে বিক্ষোভ, না আমি বলছি এইটা বলে যেটা আপনি করছেন সেটা হচ্ছে মানুষের রায়কে আপনি ছোট করছেন। না না, আমি আপনার কাছে আসছি। এই যে বলছেন না যে গ্যাস বেলুন করার চেষ্টা, তার মানে হচ্ছে আজকে বিজেপি যে কেন্দ্রে হোক বা রাজ্যে হোক সেটা জনরায়ে তারা এসেছে এবং মানুষের যে বিপুল ম্যান্ডেট, আবার সেই বিপুল ম্যান্ডেটকে ছোট করার কথা বলছেন। জনরায় চৌঠামের সিসিটিভি ফুটেজ বেরোলে ওসব জনরায়টায় সব বোঝা যাবে, বাদ দাও। এখন পরিস্থিতি হচ্ছে, এটা জিনিস প্রমাণ হলো যে হিন্দু মুসলমান বাইনারি ন্যারেটিভ বাদ দিয়ে আর যে কোনো রাজনৈতিক বিষয় এরা ডাহা ফেল, কোনো কিছুই হ্যান্ডেল করতে পারে না। আজকে বলছে আমরা শিক্ষামন্ত্রী পদত্যাগ করে মহৎ কাজ করেছেন। আরে ভাই, ওসব কিছু মহৎ কাজ না। ছাত্রদের আন্দোলনে, যুবদের আন্দোলনে কার্যত পিষে গিয়ে আপনাদের 56 ইঞ্চি শুকিয়ে 56 মিলিমিটার হয়ে যাওয়ার পর বাধ্য হয়ে করতে হয়েছে। কোনো সব মানে করে আপনারা কোনো মাহাত্ম্য দেখাননি। এখানে কার্যত এতদিন ধরে আপনাদের স্টুডিওতেও, দাদা আমরা শেষ করিনি, আপনাদের স্টুডিওতে বসে আপনাদের মুখপাত্ররা
সোনম ওয়াংচুক থেকে শুরু করে অভিজিৎ দীপকে প্রত্যেকটি ব্যক্তিকে ও বাবা ও তো ডিপ স্টেট, ও তো দেশদ্রোহী, তো দেশদ্রোহীদের সঙ্গে মিটিং করতে কেমন লাগছে এখন? প্রধান সেবক বসে বসে মিটিং করছেন দেশদ্রোহীদের সঙ্গে, ভালো লাগছে তো? একটা কথা পরিষ্কার বলি, ধর্মেন্দ্র তো ঝাঁকি হ্যাঁ, নরেন্দ্র আবি বাকি হ্যাঁ। আজকে দেশ জুড়ে যে ক্ষোভের মুখে পড়ছেন, বিরোধী দলরা সর্বতভাবে এদের পাশে থাকবে এবং এই বিজেপি সরকারের মতো ইতর অসভ্য বর্বরদের দল এরা। যে কোনো বিরোধিতাকে দেশদ্রোহী দাগিয়ে দেওয়া, যে কোনো বিরোধীকে ডিপ স্টেট বলে দেওয়া, আরে প্রমাণ দিন না। বিচ্ছিন্নতাবাদী বলে বকে যাচ্ছেন এখানে বসে, তাহলে বিচ্ছিন্নতাবাদীর সঙ্গে কেন মিটিং করছেন? তৃণমূলের থেকে অসভ্য বর্বর আছে। অর্ধেক লোক জেলে, মন্ত্রীগুলো জেলে পদত্যাগ কেন করেনি? মমতা ব্যানার্জি পদত্যাগ কেন করেনি? এই ইতর দলটা উঠে গেছে, তৃণমূলের মতো ইতর বর্বর দল উঠে গেছে। জঞ্জালটা উঠে, আপনারা জঞ্জাল, আপনারা জঞ্জাল। মানুষ শাস্তি দিয়েছে, লজ্জা করে না? রাজনীতির নাক খত হবে এবার, নাক খত দেবে। এই এবিপি স্টুডিওতে তৃণমূলের নাক খত আপনাদের দিয়েছে, রাজ নেই, সরকারকে নাক খত দিতে এরকম দল আছে নাকি? দু মাস হয়নি, দলটা উঠে গেল। ভাই 2 মাস পর দলটা উঠে গেল। দিদিমণির দুর্দশা দেখুন, খুব ভালো কথা। চাইনা হাত পায়া সব চলে গেছে। নরেন্দ্র মোদীকে মাঝ রাতে, আমি বলছি আমি অনির্বাণকে থামানো, আমি কাউন্টারটা দ্রুত নিয়ে নিই। যে দলটা উঠে গেল, শান্তন বসু, এই দলটা ধরুন বিজেপি 26টা রাজ্যে ক্ষমতা, আরো 26 বছর পশ্চিমবঙ্গে ক্ষমতায় থাকবে, আরো 26। আমি বলছি অনির্বাণ দাগিয়ে দেওয়ার কথা বলছেন। আমি বারে বারে অনুষ্ঠানে বলে থাকি যে তৃণমূল এত তাড়াতাড়ি ইতিহাসটা বিস্তৃত হলে চলবে, ভুলে গেলে চলবে শিলাদিত্য চৌধুরীকে কিভাবে মাওবাদী বলে দাগিয়ে দেওয়া হয়েছিল, ভুলে গেলে চলবে অম্বিকেশ মহাপাত্রকে কিভাবে দাগিয়ে দেওয়া হয়েছিল, ভুলে গেলে চলবে কামদুনিতে টুম্পা মৌসুমীকে কিভাবে দাগিয়ে দেওয়া হয়েছিল, আরজি করের ক্ষেত্রে কিভাবে দাগিয়ে দেওয়া হয়েছিল। তৃণমূল কংগ্রেস এখন সমালোচনা করছে, খুব ভালো কথা, কিন্তু ইতিহাসগুলোকে ভুলে গেলে চলবে নাকি? যে শিক্ষকরা, যারা জাতির মেরুদণ্ড, যারা ভবিষ্যতে মানুষ গড়ার কারিগর, তাদেরকে কিভাবে দাগিয়ে দেওয়া হয়েছিল ইতিহাস। আমি আবার বলি, বারে বারে বলি, এই ইতিহাসের তালিকাটা তৃণমূলকে মনে করাতে গেলে 1 ঘন্টা 2 ঘন্টার সময়টা অনেক কম হয়ে যায়। কিন্তু আমি এখানে দর্শকদের সামনে রাখবো যে একেবারে যে ঘটনা এই মুহূর্তে জাতীয় রাজনীতিতে তোলপাড় ফেলে দেওয়ার মতন এবং একেবারে 1 নম্বর ঘটনা, সেটা নিঃসন্দেহে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, যা নিয়ে রাজনৈতিক মহলে দিনভর চর্চা চলেছে। কে কি বললেন এই প্রতিবেদনে আপনাদের সামনে রাখবো, দেখুন। स्टूडेंट्स की 2 और मांगे थी। जिन लोगों ने स्टूडेंट्स पर आक्रमण किया, अटैक किया, मारा, इम्प्लीमेंटर्स एंड ऑर्गेनाइजर्स, दोनों पर कार्रवाई होनी चाहिए। और नरेंद्र मोदी जी, उनको हिंदुस्तान के स्टूडेंट्स से अपोलोजाइज करना चाहिए। डर गया ना, जो डर गया मर गया। মাসখানেকের বেশি সময় ধরে চলা আন্দোলন, অবশেষে নিটের প্রশ্নফাঁস কাণ্ডে পড়ুয়াদের আন্দোলনের চাপে পড়ে ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আর তার ইস্তফার পর কার্যত জয়ের উল্লাস ধরা পড়ল বিজেপি বিরোধী শিবিরে। That I believe today, the 25th of July 2026, is the day that the people of our country have started claiming their country back. धर्मेंद्र प्रधान को अल्टीमेटली इस्तीफा देना पड़ा। ये पूरी डेमोक्रेसी की बहुत बड़ी जीत है। हमारे देश में लोगों का जनतंत्र से भरोसा ही उठ गया था। लोगों को लगने लगा था कि सरकारें सुनती नहीं है। इतना बड़ा संघर्ष हुआ और अल्टीमेटली सरकार के अहंकार को झुकना पड़ा, जनता के सामने झुकना पड़ा। শুরু থেকেই নিটের প্রশ্নফাঁস ইস্যুতে পড়ুয়াদের আন্দোলনের পাশে দাঁড়িয়েছিল কংগ্রেস সহ বিরোধী দলগুলো। সংসদের ভিতরের পাশাপাশি মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের কাছেও ধর্ণা দেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, অখিলেশ যাদবরা, যা নিয়ে তুমুল উত্তেজনা ছড়ায়। এই প্রেক্ষাপটে আন্দোলনকারী পড়ুয়াদের চাপে শেষ পর্যন্ত কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর এদিন মোদী সরকারকে তীব্র আক্রমণ করেন রাহুল গান্ধী। We hold Mr. Amit Shah directly responsible for the violence that has taken place against our students. He authorized the shooting of our students. He authorized the use of lethal weapons, pellet guns on our students. So that for us is a fundamental issue. We will not accept our own forces shooting the future of India. So what? There are that cockroach party will decide. It is their movement. We are supporting. Let them decide. They said there are 3 more demands are pending. যদিও নিট প্রশ্নফাঁস কাণ্ডে শুরু থেকেই দেশের জেনজির এই আন্দোলনের প্রতি সহানুভূতিশীল ছিল মোদী সরকার। একাধিকবার আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসা, তরুণ সম্প্রদায়ের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একাধিক ভিডিও বার্তা দেওয়া। मैं जानता हूं कि पेपर लीक
ये कोई मामूली विषय नहीं है। लाखों विद्यार्थी और उनके अभिभावकों के लिए बहुत ही पीड़ादायक है। দোষীদের কঠোর শাস্তি, ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের সিদ্ধান্ত, এমনকি প্রশ্ন ফাঁস রুখতে কঠোর আইন আনার সিদ্ধান্তও নেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা। শিক্ষাবিদ ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশকর্মী সোনম ওয়াংচুকের অনশন তুলে নেওয়ার সময়ও তার পাশে ছিলেন মোদী মন্ত্রিসভার 2 সদস্য জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং। তবে এসবকে গুরুত্ব দিতে নারাজ বিরোধীরা। जिस तरीके से आंसू गैस, लाठी और अपमान के बाद भी मुकाबला करते रहे बहादुरी के साथ जो मुकाबला किया और झुके नहीं, उसकी जीत है, इनकलाब की जीत है। আমরা প্রত্যেককে অভিনন্দন জানাই, প্রত্যেককে লাল সালাম জানাই যে এই আন্দোলনে তারা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে শত প্ররোচনা সত্ত্বেও দাঁড়িয়ে থেকেছেন, প্রশ্ন করেছেন এবং ফাইনালি মোদী সরকারকে, বিজেপি সরকারকে ঝুঁকতে বাধ্য করা গেছে। অন্যদিকে বিজেপির দাবি ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় কারো মাথা ঝোঁকানো বা হার জিতের ব্যাপার নেই। পরিস্থিতির নিয়ন্ত্রণ করাটাই সরকারের সবথেকে বড় দায়িত্ব। এখানে ইগো, কারুর হার জিত এ কোনো কিছুই নেই। ছাত্র ছাত্রী তাদের যন্ত্রণা, তাদের খারাপ লাগা, সেই বিষয়টাকে সরকার ডেফিনেটলি বোঝেন। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর এদিন যন্তর মন্তর থেকে ধর্ণা তুলে নেওয়ার ঘোষণা করে ককরোচ জনতা পার্টি। এবিপি আনন্দ। আচ্ছা, এই মুহূর্তের যা খবর পাওয়া যাচ্ছে যে প্রহ্লাদ যোশীকে এই বাড়তি দায়িত্বটা দেওয়া হয়েছে, কারণ ধর্মেন্দ্র প্রধান তিনি আজকে শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন। তারপর প্রহ্লাদ যোশীকে এই শিক্ষার দপ্তরের দায়িত্বটা দেওয়া হয়েছে, অর্থাৎ সামলানোর জন্য। আমি এখানে বিশ্বনাথ দার কাছে যাব। বিশ্বনাথ দা, মানে জনগণ যদি কোনো সিস্টেমের বিরুদ্ধে একজোট হয় তাহলে যে শাসককে মাথা নত করতে হয়, আজকের এই দিল্লির ঘটনাটি কি সেটার উদাহরণ হিসেবে আপনি মানবেন, যেটা এই রাজ্যের ক্ষেত্রে আমরা আরজিকর আন্দোলনের সময় দেখেছিলাম, নাকি এটা নরেন্দ্র মোদীর কোনো রাজনৈতিক কৌশল বলে আপনি মানছেন? দেখো, মানে একটা আমি মনে করি যে মোহন ভগবত যদি মুখ না খুলতেন, অর্থাৎ আমি মনে করি যে এই পদত্যাগ যে দ্রুততার সাথে হলো, মানে যেভাবে চলছিল, তার পেছনে আরএসএস এর প্রধান মোহন ভগবতের মূল্যায়ন আছে। মোহন ভগবত পরিষ্কার করে বলছেন যে জেনজির যে ভাবনা চিন্তা সেগুলোকে বুঝতে হবে, জানতে হবে, তাদের সাথে আলাপচারিতা করতে হবে, নতুন ধরনের আলাপচারিতা করতে হবে। কোনো একটা জায়গায় মোহন ভগবত কিন্তু পরিষ্কার ইঙ্গিত দিয়েছিলেন যে নরেন্দ্র মোদী সরকারের আলাপ আলোচনা জেনজির সাথে করার প্রশ্নে একটা ডেফিসিয়েন্সি রয়েছে। এটা রয়েছিলই, কারণ আমরা জানি 22 দিন সোনম ওয়াংচুক ধর্নায় বা তিনি যে অনশন করেছিলেন, 22 দিন পরে রেসপন্স করেছে সরকার। ফলে আমরা জানি যে এত সময় কেন নিল, কেন সরকার আগের থেকে কথা আলোচনা শুরু করলো না, কেন সমস্যাগুলো যেগুলো আজকে মান্যতা দিচ্ছে সেগুলো কেন অনেক আগেই তো মান্যতা দিতে পারতো। এই বক্তব্যটাই কিন্তু মোহন ভগবত তার বক্তব্যের মধ্যে রেখেছিলেন এবং তার আগে 48 ঘন্টাও আগে উনি মানে সঙ্গে পরিবার থেকে আরেকটা বক্তব্য এসেছিল, সেটা হলো কেন পুলিশ লাঠি পেটা করলো এই ইয়ং জেনারেশনকে। ফলে যারা আজকে বলছেন যে এটা জাতীয়তা বিরোধী, অ্যান্টি ন্যাশনাল, তাদের বক্তব্যের সাথে কিন্তু আরএসএস এর বক্তব্যের কোনো মিল নেই এবং আরএসএস এর এই ভাবনাই কিন্তু আমি মনে করি নরেন্দ্র মোদীকে প্রভাবিত করেছে তার মন্ত্রিসভার সদস্য ধর্মেন্দ্র প্রধানকে সরিয়ে দেওয়ার প্রশ্নে। দ্বিতীয় যে বিষয়টা, এটা ঠিক যে এই অনেকদিন পরে আমি দেখলাম অরুণাচল প্রদেশ থেকে শুরু করে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম থেকে শুরু করে একেবারে সুদূর আন্দামান পর্যন্ত কিন্তু আন্দোলন ছড়িয়ে পড়েছিল। ফলে নরেন্দ্র মোদী কৌশলী মানুষ, তিনি জানেন যে আন্দোলনটা যেভাবে দাবানলের মতন ছড়িয়ে পড়ছে ইয়ং জেনারেশনের মধ্যে, পাশে কয়েকটা দেশের অভিজ্ঞতা, অত্যন্ত অভিজ্ঞতা সাম্প্রতিক, একটা হলো নেপালের অভিজ্ঞতা, একটা বাংলাদেশের অভিজ্ঞতা, একটা শ্রীলঙ্কার অভিজ্ঞতা। ফলে নরেন্দ্র মোদী পোর খাওয়া রাজনীতিবিদ, তিনি জানেন যেভাবে আন্দোলন ছড়িয়ে পড়ছে সারা ভারতবর্ষে, সুতরাং এই মুহূর্তে কিছু ব্যবস্থা নিতে হবে। থার্ড যেটা হলো, নরেন্দ্র মোদী নিজে প্রতিশ্রুতি দিচ্ছেন যে একটা শক্তিশালী আইন তৈরি করবেন, 10 বছর কারাবাস, 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা হবে যদি কেউ প্রশ্ন লিখের সাথে যুক্ত থাকে। এই আইনটা তিনি কোথায় করবেন? পার্লামেন্টে করবেন সোমবার দিন। পার্লামেন্ট যদি বিরোধী শূন্য থাকে, কারণ পার্লামেন্টে বিরোধীরা ইতিমধ্যেই বলে দিয়েছিলেন যে ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ না করালে আমরা পার্লামেন্টে জয়েন করব না। পার্লামেন্ট যদি বিরোধী শূন্যভাবে কোনো আইন পাস করতো, সারা পৃথিবীর কাছে ভারতীয় গণতন্ত্রের লজ্জাজনক চিত্র ফুটে উঠত। ফলে নরেন্দ্র মোদী জানেন যে বিরোধীদের উপস্থিতিতেই আইনটা পাস করাতে হবে, না হলে সারা পৃথিবী থেকে ধিক্কার জানানো হবে। ফলে সেই সমস্ত কিন্তু ক্যালকুলেশন তার মাথার মধ্যে ছিল, তারই ফলশ্রুতিতে কিন্তু আজকে সিদ্ধান্ত এবং ধর্মেন্দ্র প্রধানের কিন্তু পদত্যাগ।
আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা উইন উইন সিচুয়েশন থেকেই আমি দেখতে চাই যে দেখো গণতন্ত্রে তো এটাই হওয়া উচিত, শক্তিশালী বিরোধী কণ্ঠ চাই এবং বিরোধী কণ্ঠগুলোকে বারবার আমরা কিন্তু দাগিয়ে দিচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন মাওবাদী বলে দাগিয়ে দিতেন, আর এখানে কিন্তু বিজেপির একটা মহল, আমি সবাইকে বলবো না, বিজেপির একটা মহল প্রথম থেকে এটাকে অ্যান্টি ন্যাশনাল, অ্যান্টি সোশ্যাল, মানে একেবারে কার্যত করা যায় যে জাতীয়তা বিরোধী আন্দোলন। আমি একটা কথা বলছি, একটা দৃশ্য তো একটা ফারাক লক্ষ্য করবেন। এর আগে ধরুন যখন 3টে ফার্ম বিল শেষ পর্যন্ত কেন্দ্র সরকার নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন, প্রত্যাহার করে নিচ্ছেন, দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছিলেন, কিন্তু সেই কৃষকদের লং মার্চের কথা আপনার মনে আছে? সেই লং মার্চ আটকানোর জন্য রাস্তায় পেরেক পুঁতে দেওয়া পর্যন্ত হয়েছিল। মানে এই রকম একটা কঠোর অবস্থান তখন নেওয়া হয়েছিল। এক্ষেত্রে আজকের দিনে অবস্থানটা অনেকটা নরম বলে নেওয়া মনে হচ্ছে। গতকাল যখন মিটিং হলো, গতকাল মিটিংয়ে এইটা আশ্বাস পর্যন্ত দেওয়া হলো যে দুটো দাবি তো মেনে নেওয়া হয়েছিল, তৃতীয় দাবি তারা বিবেচনা করবেন, কিন্তু কোথাও তারা যে মানতে চলেছেন ঘুণাক্ষরে সেটা টের পর্যন্ত পাওয়া যায়নি। তাহলে এই গত 24 ঘন্টার মধ্যে কি এমন হলো সেটা যে যে কঠোর অবস্থান একটা সময় এই বিজেপি সরকারে দেখা গেছিল, মোদী সরকারের সেই অবস্থান থেকে কার্যত 180 ডিগ্রি ঘুরে একেবারে এই অপেক্ষাকৃত নরম অবস্থান নরেন্দ্র মোদী নিচ্ছেন। আমি একবার বিশ্বনাথকে যে প্রতিক্রিয়া নেওয়ার আগে কি বলেছেন মাঝরাতে দেশের প্রধানমন্ত্রী দেখাবো। थैंक यू फ्रेंड्स। कल देर रात आपसे मिलने का मौका मिल गया। मेरे जो वीडियो पोस्ट किया था उसको जिस प्रकार से आपने रिस्पॉन्ड किया, सकारात्मक सुझाव दिए, थैंक्स टू एवरीबॉडी। ये आपका प्यार बना रहेगा, हमारा नाता और अधिक सक्रियता से जुड़ता रहेगा। বিশ্বনাথ দেখো পরিষ্কার নরেন্দ্র মোদী অনেকটা দেরি করে ফেলেছিলেন, এটা সংঘ পরিবারের থেকে পরিষ্কার বলা হয়েছিল, একেবারে পরিষ্কার। মোহন ভাগবত বলছেন যে জেনজির সাথে আলাপচারিতা করতে হবে, তাদের ভাবনা অনুসারে আলাপচারিতা করতে হবে, তাদের অনুভূতিগুলোকে বুঝতে হবে। আমরা যে স্টাইলে বড় হয়েছি সেই স্টাইলে কথাবার্তা বললে চলবে না। কোনো একটা জায়গা কিন্তু সরাসরি নরেন্দ্র মোদীর দিকে আঙ্গুল তুলেই বলেছেন যে কেন তিনি আলাপ আলোচনা ঠিক মতন করতে পারেননি। ফলে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে কিন্তু মোহন ভাগবত তার অবস্থানটাকে মানে এক্সপ্লেন করবার চেষ্টা করেছেন এবং একই সাথে প্রশ্ন তুলেছিলেন কেন পুলিশ লাঠিচার্জ করেছে এই সমাবেশে। ফলে খুব পরিষ্কার সংঘ পরিবার আলটিমেটলি দেশ চালায়, তাদের ভাবনা চিন্তার বাইরে গিয়ে নরেন্দ্র মোদীর পক্ষে সম্ভব ছিল না ধর্মেন্দ্র প্রধানকে তার মন্ত্রিসভায় টিকিয়ে রাখা। এবং একই সাথে নরেন্দ্র মোদী কৌশলী রাজনীতিবিদ, সারা ভারতবর্ষে যেভাবে দাবানলের মতন আন্দোলন ছড়িয়ে পড়েছিল, তিনি বুঝতে পেরেছিলেন যে এটা কোনো একটা সামনে নির্বাচন আছে, উত্তরপ্রদেশের নির্বাচন আছে, একটা কাউন্টার পজিশন তৈরি হচ্ছে, বিরোধীরা তার থেকে অক্সিজেন পাচ্ছে। ফলে তিনি দ্রুততার সাথে একের পর এক উদ্যোগ কিন্তু নেওয়া এবং তাদের সাথে 2জন মন্ত্রীকে নামিয়ে রেখেছিলেন। লাস্ট 48 ঘন্টা তারা কার্যত বারবার আলোচনা করেছে ককরোচ জনতা পার্টির নেতাদের সাথে। নিজে সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি এমন একটা কঠোর আইন আনবেন এবং একের পর এক যারা আধিকারিক ছিল তাদেরকে অপসারণ করেছেন, শিক্ষা সচিবকে সরিয়ে দিয়েছেন, শিক্ষা মানে ন্যাশনাল টেস্টিং এজেন্সি তার সংস্কার করা এবং সেখানে প্রায় 400-র উপরে অফিসারকে সরিয়ে দেওয়া। একটার পর একটা কিন্তু উদ্যোগ নিয়ে তিনি যে খুব সামাল দেওয়ার চেষ্টা করেছেন। একটা পয়েন্টে আটকে ছিল ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের প্রশ্ন, সেটাও কিন্তু তিনি মেনে নিতে কার্যত বাধ্য হয়েছেন। বিশ্বনাথ চক্রবর্তী বলছেন বাধ্য হয়েছে। নিঃসন্দেহে সায়ন্তন বসু তার উত্তর দিতে চাইবেন, কিন্তু যেটা বারবার বিশ্বনাথ দা বলছেন যে মোহন ভাগবত সংঘ প্রধান, তিনি যদি হস্তক্ষেপ না করতেন, তিনি যদি মাঝখানে তার এই বক্তব্য না রাখতেন যে ডিকটেশন নয় ডিসকাশন প্রয়োজন, অর্ডার নয় কনসেনসাস প্রয়োজন, তাহলে এই ছবিটা আসতো না। কি বলেছেন মোহন ভাগবত দেখুন। नई पीढ़ी प्रश्न पूछती है, उनको तर्क बताना पड़ता है, जो सारा भौतिक साधनों से प्रचार का मारा उन पर होता है, उसमें से भूल भुलैया उत्पन्न उनसे उनको बाहर निकालना पड़ता है। तो एक तो बहुत अधिक अपनापन देने की जरूरत है, समय देने की जरूरत है और संवाद करने की जरूरत है। डिक्टेशन नहीं, डिस्कशन, অর্ডার নেই, কনসেনসাস। একেবারে সরকারের রাজধর্ম মনে করিয়ে দিয়েছেন মোহন ভাগবত। হ্যাঁ শান্তন দা। না, মাননীয় সরসংঘ চালকজি যা বলেছেন সেটা তো
সবসময় বলে থাকেন যে সকলকে নিয়েই চলতে হবে। আমাদের তো সবসময় বক্তব্য সবকা সাথ সবকা বিশ্বাস। আমি প্রথমে যে কথাটা বললাম, বিশ্বনাথ দা বলছিলেন, আচ্ছা আমাকে বলুন তো, এই যে অরুণা রায় তিনি ওখানে পৌঁছেছেন, যিনি আন্তর্জাতিক মঞ্চে বলেন কাশ্মীর ভারতের অঙ্গ না, তিনি কি দেশপ্রেমিক? তার ওখানে কি কাজ? ওখানে স্লোগান হচ্ছে, যে ব্যক্তি বলেছে যে আসাম আর পুরো উত্তর পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করার জন্য চিকেন নেকের ওপরে বসে যাও, সেই ব্যক্তির নাম ওমর খালিদ। তাকে 10 বার সুপ্রিম কোর্ট জামিন দেয়নি, 10 বার গেছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট মিলিয়ে, সেখানে জামিন পায়নি। সেই ব্যক্তি মুক্তি চাই, ওখানে স্লোগান চলছে। তার সঙ্গে এই নিট পরীক্ষার এক্সামিনেশন পেপার লিকের কি সম্পর্ক? ওখানে পৌঁছে গেছে এমন এমন ব্যক্তিরা যারা বিভিন্ন সময় রাজনৈতিক দল করেছে, যেমন সমাজবাদী পার্টি করেছে, যে দলের 40 বার সরকারের সময় 40 বার পেপার লিক হয়েছে। আমাদের প্রশ্ন হচ্ছে, চিন্তা ছিল যেটা, সেটা হচ্ছে ছাত্রদের একটা 152টা প্রশ্ন ফাঁস হয়েছে। আমি বলছি তো, ছাত্রদের তার মধ্যে রাজ্যগুলোরও আছে, ছাত্রদের তার মধ্যে রাজ্যগুলোর আছে, পশ্চিমবঙ্গের তৃণমূল তো বলারই অধিকার নেই। শিক্ষামন্ত্রী জেলে থাকে, জানো না তোমার আগে যারা ছিল সবাই পালিয়ে গেছে, তোমার আগে যারা এখানে আমার সঙ্গে তৃণমূলের শুভেন্দু অধিকারী তো কেউ তৃণমূলের সব মন্ত্রিসভায় ভর্তি তৃণমূল, আপনাকে নেয়নি, তারা কেউ তৃণমূলের নেই, তুমিও বেশি দিন সব ভর্তি তৃণমূল, তুমিও বেশি দিন আমরা সবাই মনে করাতে হবে। শান্তদা, 2024 যে নিট প্রশ্ন ফাঁসকাণ্ডে একটা তোলপাড় পড়ে গেছিল, সেখানে যে মেন অ্যাকিউজ সঞ্জীব মুখী একেবারে ক্লিন চিট পেয়ে গেছে, কারণ তদন্তকারী সংস্থা তথ্য প্রমাণ দিতে পারেনি আদালতে। হ্যাঁ, অনির্বাণ জামাই আরশোলা ঢুকে যাবে, যেমন আরশোলা ঢুকে গেছে সরকারের মাথায়, যেমন আরশোলা ঢুকে গেছে আপনার জামাতেও ঢুকে যাবে। ছেড়ে দেবে, কেউ ছাড়বে না, আপনাদেরকে কেউ ছাড়বে না, যুব সমাজ আপনাদেরকে একদম ছাড়বে না, বলছি তো সবাই জেলে যাবে, রাজি আছি। আপনাদের দেশ ছাড়া করা হবে, বিজেপির রাজনীতিকে দেশ ছাড়া করা হবে, আমরা সবাই জেলে যাবো, কোনো অসুবিধা নেই। বিজেপির বিরুদ্ধে লড়তে হলে সবাই জেলে যাবো, আপনাদেরকে দেশ ছাড়া করা হবে। সৈকতের কাছে আমি যাবো, তবে তার আগে এই প্রতিবেদন রাখবো, কারণ এই যে আন্দোলন, সেই আজ কিন্তু কলকাতাতেও পৌঁছেছিল। কারণ গতকালের সেই ছবি, ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় ধর্মতলায়, এবং যা ঘটেছে তাই নিয়ে আজকে বিধানসভায় মুখ্যমন্ত্রী বিবৃতি দিয়েছেন। সবথেকে বড় বিষয়, এরই মিছিলে গন্ডগোলকারীদের বিরুদ্ধে সদ্য বিধানসভায় পাশ হওয়া গুন্ডা দমন বিল বাস্তবে প্রয়োগ করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর দাবি, 70 জনকে চিহ্নিত করা হয়েছে এবং তার মধ্যে 5 জনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। কি বিবৃতি দিয়েছেন আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এই প্রতিবেদনে রাখবো। গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব যাতে একদিন নয়, এই গুন্ডাদের 3 পুরুষ মনে রাখে। মুড়ি মুড়কির মতো ছোড়া হয় বোতল, জুতো, এমনকি পাথর ছোড়ারও অভিযোগ উঠেছে। নিট প্রশ্নফাঁস কাণ্ডের প্রতিবাদে শুক্রবার এমনই ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় ডরিনা ক্রসিংয়ে, যে ঘটনায় শনিবার বিধানসভায় কড়া প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথমবার রাজ্যের কোনো ঘটনায় প্রয়োগ করা হলো গুন্ডা দমন আইন। এই মামলাগুলোতে গুন্ডা দমন আইনকে যুক্ত করা হয়েছে এবং প্রায় 70 জনকে চিহ্নিত করা হয়েছে, যাদের একজনও ছাত্র নয়, যারা একজনও সেলফ ডিক্লেয়ার ককরোচ পার্টির মেম্বার নয়, যারা একজনও নিট সংক্রান্ত আন্দোলনকারীদের অংশ নয়। 4 জন কুখ্যাত লোকের নাম আমি এখানে বলছি, যাদেরকে আমরা ছাড়ব না। আফরোজ অফ রাজাবাগান, নাহিদ অফ খিদিরপুর, তানভীর এন্ড নিজাম অফ ইকবালপুর, রাহুল জামাল অফ ওয়াটগঞ্জ। এই 5টা গুন্ডার নাম আমি এখানে ঘোষণা করলাম। মুখ্যমন্ত্রী যে স্টেটমেন্টটা দিয়েছেন, নাকি ইতিমধ্যে 70 জনকে চিহ্নিত করা হয়ে গেছে এবং তাদের বিরুদ্ধে কিসব গুন্ডা দমন আইন ইত্যাদি লাগানো হবে। আমি জানি না উনি রং, বর্ণ, ধর্ম এইসব দেখে রাজনৈতিক উদ্দেশ্যে যদি কিছু করতে চান, তাহলে মানুষ কিন্তু ছেড়ে কথা বলবে না। যথাযথ তদন্ত সবসময় জরুরি। রাজ্য সরকারের এই কড়া পদক্ষেপকে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সমর্থন জানালেও গুন্ডা দমন আইন প্রয়োগ করা নিয়ে তীব্র বিরোধিতা করেছে কালীঘাট তৃণমূল।
সংবাদ মাধ্যমের ওপর এই বর্বরচিত আক্রমণ, অর্গানাইজড আক্রমণ, এটা একটা অর্গানাইজড আক্রমণ। এই আক্রমণকে নিন্দা করার কোনো ভাষা নেই। এরা ছাত্র আন্দোলনের কর্মী, ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পর্ক রয়েছে। এখন আইনের ধারা খুব কঠোর। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যা বক্তব্য, কঠিনতম কঠোরতম শাস্তিও। আমি সাংবাদিকদের উপর হামলার আমি তীব্র নিন্দা করছি, তাদের কড়া শাস্তি হওয়া উচিত। বাট কোনো গণ আন্দোলনে যদি কেউ থাকেন সঙ্গে তাদেরকে গুন্ডা দমন আইন দেয়া, এইটা কোনোভাবে সমর্থন করা যায় না। তাহলে তো কোনো আন্দোলনই কখনো করা যাবে না। রাজ্যে ক্ষমতায় আসার পর গত মাসে বিধানসভায় গুন্ডা দমন বিল পেশ করেছে বিজেপি সরকার। রাজ্যপালের সম্মতিতে তা আইনে পরিণত হয়েছে। যে আইনে গুন্ডা বলতে প্রধানত বলা হয়েছে নিজে অথবা কোনো দল, গ্যাং বা সিন্ডিকেটের সদস্য বা নেতা হিসেবে নিয়মিত সমাজবিরোধী কার্যকলাপ করার চেষ্টা করেন, উস্কানি দেন, অর্থ যোগান বা সহায়তা করেন। আইনে আরও বলা হয়েছে রাজ্য সরকার যদি পুলিশ সুপারের নিচে নয় এমন পদমর্যাদার কোনো অফিসারের রিপোর্টের ভিত্তিতে সন্তুষ্ট হয় যে রাজ্যে কোনো গুন্ডাকে সমাজবিরোধী কার্যকলাপ থেকে বিরত রাখতে আটক করা প্রয়োজন, তাহলে সরকার ওই ব্যক্তিকে আটক করার নির্দেশ দিতে পারে। সর্বোচ্চ 1 বছর পর্যন্ত আটক হিসেবে রাখা যাবে। আমি মনে করি না যে আইন টেরোরিস্টদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, গুন্ডাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেই ধরনের আইন এই ক্ষেত্রে ব্যবহার হওয়া উচিত নয়। কিন্তু স্বাভাবিকভাবে যারা এই বিশৃঙ্খলা ঘটিয়েছে তাদের চিহ্নিত করা উচিত, শাস্তি দেওয়া উচিত। কারা ঘটিয়েছে অবশ্যই তাদেরকে আইডেন্টিফাই করুক, কিন্তু সেই আজকে সাধারণ ছাত্রছাত্রী বা সাধারণ যুবক যারা আন্দোলনকারী তাদের উপর যদি গুন্ডা দমন ধারা দেওয়া হয়, এটা কিন্তু সাধারণ মানুষ মেনে নেবে না, আরও আন্দোলন আরও তীব্রতর হবে। আমরাও সেটা সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে কিন্তু মেনে নিচ্ছে না। শুক্রবারের ঘটনার প্রতিবাদে এদিন বিধানসভায় বি.আর. আম্বেদকরের মূর্তির পাদদেশে প্রতিবাদ জানান বিজেপি বিধায়করা। পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরি করবার চেষ্টা করা হয়েছে। এর বিরুদ্ধে দাঁড়িয়ে ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি বিধানসভার অভ্যন্তরে বিবৃতি দেন এবং এই নিগ্রহকারীদের গ্রেপ্তারের প্রসঙ্গে ইতিমধ্যে 7টি এফআইআর আছে থানায় নথিভুক্ত হয়েছে এবং গুন্ডা দমন আইন সেটাকে প্রয়োগ করা হবে। শুক্রবারের ঘটনায় ইতিমধ্যেই বেশ কয়েকজনকে পাকড়াও করেছে পুলিশ। কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। মানে সৈকত, গতকাল তো এই প্রতিবাদে তোমরা পথে নেমেছিলে, আন্দোলন তোমাদের ছিল, কিন্তু তাহলে সেই মিছিলেই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলো কেন? পুলিশের দিকে যে এইভাবে ইট ছোড়া, জলের বোতল ছোড়া, হামলাটা কারা চালিয়েছিল? আয়োজক হিসেবে তো সেই দায়টা তোমরা এড়িয়ে যেতে পারো না। তাহলে তো এটাও কোথাও গিয়ে তোমাদের মানতে হবে যে আন্দোলনের রাশ তোমাদের হাতে ছিল না। না, আমরা তো দায় এড়াইনি। কালকে মিছিলের পর, অবস্থানের পর ছাত্র সংগঠনগুলো বিবৃতি দিয়েছে, আজকে প্রেস কনফারেন্স করে জানিয়েছে যে যারা যারা এই হামলার সঙ্গে যুক্ত, এই মবের মধ্যে মিশে গিয়ে আমাদের এই আন্দোলনকে কালিমালিপ্ত করবার চেষ্টা করেছে, তাদের সবাইকে ধরবার দায়িত্ব পুলিশের, ধরবার দায়িত্ব সরকারের। চিহ্নিত হোক, তদন্ত হোক, অপরাধীদের শাস্তি হোক। আমরা তো সংবাদ মাধ্যমের বাক স্বাধীনতার পক্ষে, কিন্তু কারা আজকে এই সংবাদ মাধ্যমের প্রতি ন্যাকাক দরদ দেখাচ্ছে, যারা গোটা পৃথিবীতে ভারতবর্ষে 14 সালে ক্ষমতায় আসার পর সংবাদ মাধ্যমের বাক স্বাধীনতার যে ইন্ডেক্স তাতে তলানিতে নিয়ে গিয়ে ঠেকিয়েছে, কারা আজকে দরদ দেখাচ্ছে? যারা ইন্ডিভিজুয়াল সাংবাদিক, যারা প্রতিবাদী সাংবাদিক, তাদেরকে মাসের পর মাস, বছরের পর বছর বিনা তদন্তে, বিনা মামলায় তাদেরকে জেল খাটিয়েছে। আজকে তাদের মুখ থেকে সংবাদ মাধ্যমের স্বাধীনতা শুনতে হবে। আজকের দিনে দাঁড়িয়ে কি দেখলাম? এই যে এত বড় আন্দোলন করলে কি হয়? আন্দোলন করলে অহংকার, দম্ভের পতন হয়। আন্দোলন করলে কি হয়? নাগপুর, বিজেপি, আরএসএস, মোদি 56 ইঞ্চি সব ঘেটে ঘ হয়ে যায়। সায়ন্তনদা পুরো ঘাঁটছে, ঘেটে কি দাঁড়ালো আলটিমেট? না, এতদিন ধরে 1 মাস ধরে কি সুন্দর হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির সিলেবাস পড়ছিলেন সোনম ওয়াংচুককে, না রেপ কেসে অভিযুক্ত এমপি, বিজেপির এমপি বলছে সোনম ওয়াংচুক হচ্ছে চায়নার এজেন্ট। সেই চায়নার এজেন্টকে বিজেপির সর্বভারতীয় নেতা গিয়ে ফলের জুস খাইয়ে অনশন ভাঙলো। কি দেখলাম? না, যারা আন্দোলন করছে তারা সবাই ডিপ স্টেটের পয়সায় আন্দোলন করছে, তারা সবাই অ্যান্টি ন্যাশনাল। তাদের সঙ্গে হাত মেলাচ্ছে কে? না সায়ন্তনদার থেকে অনেক যোজন উপরের নেতা, বিজেপির 2 মন্ত্রী। কি দেখলাম? মাথা নুইয়ে গেল, 56 ইঞ্চি রাতের ঘুম উড়ে গেল। যিনি কোনোদিন মন কি বাতের বাইরে বেরোতেন না, তিনি এখন ইয়াং জেনজিদের ফেস করছেন মাঝরাত্রিবেলা। আমরা বলছি এই এখন যেমন এই যে আমরা বারে বারে বলি না যে আজ থেকে 3 মাস আগে এই রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় যখন আরজিকর আন্দোলন হতো, প্রতিবাদীদের হেনস্থা হতো, ঠিক একই উদ্যত্ত, একই দম্ভ দেখাতেন। এখন ফেসবুক লাইভে বেঁচে আছেন। 2 দিন পরে বিজেপিকেও ওই ভিডিও বার্তাতেই বেঁচে থাকতে হবে। আর এতগুলো স্লোগান শান্তনদা বললো, আমি শান্তনদা তোমাকে আমি আর একটা স্লোগান মনে করি, কালকে এই স্লোগানটা উঠেছে
पेपर लीक की ये सरकार नहीं चलेगी आपकी बात। আমি বলছি সৈকত, দেশ বিরোধী শক্তি এখনো এর মধ্যে আছে, এটা কিন্তু যে খোলা চিঠি ধর্মেন্দ্র প্রধান ইস্তফার পরে দিয়েছেন তার মধ্যেও রয়েছে। বক্তব্যটা আমি শুধু একটা অংশ পড়ি, সেটা হচ্ছে যন্তর মন্তর, সেখানে লিখছেন ধর্মেন্দ্র প্রধান যন্তর মন্তর, প্লিজ আবার কথাটা শুনে নাও। সেটা হচ্ছে ধর্মেন্দ্র প্রধান যে খোলা চিঠিটা যুব সমাজকে উদ্দেশ্য করে লিখেছেন, সেখানে বলছেন যন্তর মন্তর সহ দেশে যা পরিস্থিতি তাতে দেশ বিরোধী শক্তি যাতে ফায়দা না তুলতে পারে, অর্থাৎ দেশ বিরোধী শক্তিরা এখানে আছে, এই বক্তব্যের মধ্যে এই ইঙ্গিতটা কিন্তু স্পষ্ট। দেশ যাতে ঐক্যবদ্ধ থাকে সেই কারণে তিনি এই পদক্ষেপ করছেন, অর্থাৎ দেশ বিরোধী শক্তি এর মধ্যে আছে। তার এই বক্তব্যের মধ্যে, এই খোলা চিঠির মধ্যে তার স্পষ্ট ইঙ্গিত ধর্মেন্দ্র প্রধান দিচ্ছেন। সবার আগে তো তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করা উচিত, তাহলে তো সবার আগে প্রধানমন্ত্রী পদত্যাগ করা উচিত। দেশ বিরোধী ডিপ স্টেট এতগুলো ঢুকলো কোত্থেকে? দেশের আইবি গোয়েন্দা সংস্থা করছিল কি? ধর্মেন্দ্র প্রধানের মেয়ে পড়বে বাইরের ইউনিভার্সিটিতে, আর এই দেশে 152টা প্রশ্ন পাস হওয়ার পর জেনজি ছাত্ররা যুবরা প্রতিবাদ করলে তারা হয়ে যাবে দেশদ্রোহী। এইটা তো বিজেপি চায়। আপনি কৃষকরা আন্দোলন করেছিল, বলেছিল কি আরবান নকশা। না না, আমি বলছি সমানভাবে বলো, তোমাদের মিটিং এ যখন হামলা হয় এবং তারপর যখন শান্ত পরিস্থিতিকে অশান্ত করা হয়, হিংসা তৈরি করা হয়, তখন সেটাও তো সমানভাবে উল্লেখ করতে হবে সৈকত। একদম, আমি তো বলছি কালকে তদন্ত হোক। তার মানে আজকে মুখ্যমন্ত্রী যেটা ঘোষণা করেছেন সর্বতভাবে তুমি তাকে একমত হচ্ছে তুমি তার সঙ্গে, যে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে গুন্ডা দমন আইন প্রযোজ্য হবে, তাকেও স্বাগত জানাচ্ছ তুমি। থেকেই সুব্রতা গুন্ডা দমন আইনের বিরুদ্ধে আমরা প্রথম থেকেই জানতাম গুন্ডা দমন আইনটা ব্যবহার হবে বেছে বেছে লাল ঝান্ডাওয়ালাদের। যারা যারা ইনক্লাবের কথা বলবে, যারা যারা প্রশ্ন করবে, যারা যারা শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান করবে, তাদের বিরুদ্ধেই গুন্ডা দমন আইন হবে। আসলে আমি তোমাকে আবারও বলছি, যারা হিংসা তৈরি করবে, তারা লাল ঝান্ডা হোক, সবুজ ঝান্ডা হোক, নীল ঝান্ডা হোক, একই আইনকে তাদের দেখা উচিত। সব আরএসএস এর এজেন্ট। অতীতে আমরা দেখিনি দিল্লিতে ওই চাপ দাড়ি করে মুসলমান সেজে কারা দাঙ্গা লাগিয়েছিল, কারা গন্ডগোল লাগাতো। কালকে রাজাবাজার, খিদিরপুর, ইকবালপুর এই জায়গাগুলো কেন মেনশন করা হচ্ছে? আসলে যখনই বিজেপি ভয় পায় তখনই হিন্দু মুসলমান করে, যখনই বিজেপি ভয় পায় তখনই পুলিশকে এগিয়ে দেয়, যখনই বিজেপি ভয় পায় তখনই গুন্ডা দমন আইনের মতন আইনকে সামনে আনে। কারা এরা? আমি বলছি তার মানে মূল বিষয়টা হচ্ছে যে সংগঠনের রাশ মানে কোন তলানিতে গিয়ে ঠেকেছে, মানে একটা বড় মিছিল করছো কিন্তু সেটা নিয়ন্ত্রণ পর্যন্ত নেই তোমাদের। ঠিকই, আমি বলছি তার কৃতিত্ব, আমি বলছি সেটার কৃতিত্ব যদি তুমি দাবি করো, সমানভাবে গতকাল হিংসার ঘটনার দায়ও সমানভাবে তোমাদের নিতে হবে। আমরা দায় এড়াইনি সুব্রতা, আমরা পালিয়ে যাই না, আমরা বলেছি আমাদের ব্যক্তিগত ছিল বলে কালকে রাত জাগিনি। একটু বলতে দাও। মুখ্যমন্ত্রী কোনো লুকিয়ে চুরিয়ে বলেননি, বিধানসভা একদম স্পেসিফিক নাম করে বলেছে যে এই অপরাধী, এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ পুলিশ করবে। কেউ একবার বলে দিক এটা কোন দলটা করে, কেউ বিজেপি করে। বলতে দাও ভাই, সব বলে দেন। ভাই তোমারও মুখ্যমন্ত্রী, আমার মুখ্যমন্ত্রী কথা বলছে, এটুকু কমিউনিস্ট পার্টি শেখান না। কি পাকিস্তানের প্রধানমন্ত্রী তোমার মুখ্যমন্ত্রী নাকি? তো আপনার বিধানসভার ভেতরে পাকিস্তানের প্রধানমন্ত্রী প্রয়োগ করা উচিত, আপনার অর্জুন সিংহের উপর প্রয়োগ করা উচিত। শোনো শোনো না ভাই, মুখ্যমন্ত্রী তো লুকিয়ে চুরিয়ে বলেনি, রাতের অন্ধকারে পুলিশ ধরে নিয়েছে 70 জনের স্পেসিফিক করে বলেছেন। দুর্ভাগ্যজনকভাবে এটা সত্য যে প্রায় প্রত্যেকেই মাইনরিটি কমিউনিটির এখনো পর্যন্ত যা পাওয়া গেছে। অনেক পুলিশ প্রশাসন, সিপিএম এর বিশাল সংগঠন, তৃণমূলের দল বল অনেক কিছু আছে। এই 70 জনের মধ্যে কে বিজেপি করে? কবে বিজেপি করলো? আর এই যে দেশদ্রোহী নয় বলছে, আমাকে শুধু প্রশ্নের উত্তর দিয়ে দিন, আমি বলেছি তো ভাই অনির্বাণ, তুমি আগে ঠিক করো কোথায় যাবে, তোমার আগে যারা ছিল সবাই চলে গেছে। আমি যেটা পরিষ্কার বলতে চাই, এই যে ওমর খালিদ যে দেশকে বিচ্ছিন্ন করার কথা বলছে, তার মুক্তির দাবি কেন করে? চার্জশিট জমা দিয়ে সরকার কেন বারবার চার্জশিট জমা দিয়ে ট্রায়াল করবে? আমি সবাইকে থামালাম, কিন্তু এই মুহূর্তে আমি দর্শকদের আরেকটা খবর দেব, সেটা হচ্ছে যে 5 জনের কথা আজকে মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন, তার মধ্যে একজন গ্রেফতার বলে জানা যাচ্ছে। এই আফরোজ, তাকে অন্ডাল থেকে পুলিশ গ্রেফতার করেছে। ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত এই নিয়ে বলতে পারবেন। ময়ূক, দেখো, এই মোহাম্মদ আফরোজ এর কথা মুখ্যমন্ত্রী আজকে বিধানসভাতেও বলেন। মোহাম্মদ আফরোজ এর বাড়ি হচ্ছে মেটিয়াবুরুজ রাজাবাগানে, এবং ও গতকাল ঘটনার পর পরিস্থিতি বুঝে পালানোর চেষ্টা করছিল। লালবাজারের তরফ থেকে যারা বলা হচ্ছে যে অন্ডালের কাছ থেকে ওকে অ্যারেস্ট করা হয়েছে, এবং হাইওয়ে থেকে ও যখন পালাচ্ছিল ওখান থেকে ওকে অ্যারেস্ট করা হয় মোহাম্মদ আফরোজকে, এবং ওকে কলকাতায় নিয়ে আসার যে প্রক্রিয়া
লালবাজারে নিয়ে আসার যেটা প্রক্রিয়া, এই মেটিয়াবুরুজের বাসিন্দা মোহাম্মদ আফরোজ, যে গতকালই ছাত্রদের আন্দোলনেও ছিল, যার বিরুদ্ধে একাধিক মাল্টিপল অ্যান্টিসিডেন্টস আছে, যেটা পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে, অর্থাৎ আগে ক্রিমিনাল রেকর্ডস আছে, তাকে কিছুক্ষণ আগে অন্ডাল থেকে অ্যারেস্ট করে কলকাতার উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছে। এর পাশাপাশি আরো 8 জনকে এখনো পর্যন্ত পুলিশ আধিকারিকরা ভ্যান্ডালিজমের কেস, অর্থাৎ সরকারি সম্পত্তি ভাঙচুর, মারধর, এই সমস্ত যে মামলা হয়েছিল, যে অশান্তি হয়েছিল ছাত্রদের মুভমেন্টে গতকাল, তাতে আরো 8 জনকে আটক করে লালবাজারে ইন্টারোগেশন চলছে। একদম ময়ূক, তোমার কাছ থেকে আরো একটা বিষয় জানতে চাইবো, যে গতকাল বামপন্থীদের মিছিল ছিল যেখানে আফরোজ হামলা চালিয়েছে বলে অভিযোগ সামনে এসেছে। এই আফরোজের কি কোনো রাজনৈতিক পরিচয় এখনো পাওয়া গিয়েছে? দেখো, সেটা দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে রাজনৈতিক পরিচয় কি রয়েছে, তবে এর ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড রয়েছে, ক্রিমিনাল অ্যান্টিসিডেন্টস রয়েছে। এর আগে একাধিক ক্রিমিনাল কাজের সঙ্গে এই মোহাম্মদ আফরোজ যুক্ত ছিল, সেটা পাওয়া যাচ্ছে। লালবাজারের গুন্ডা দমন শাখা এই মোহাম্মদ আফরোজের টাওয়ার লোকেশন সেগুলো দেখতে শুরু করে, এবং তারপরেই যেটা ভিডিও থেকে প্রথমে আইডেন্টিফাই হয় যে সাংবাদিকদের মারধরের যে ঘটনা ছিল, সেখানে মোহাম্মদ আফরোজ অন্যতম অভিযুক্ত ছিল। সে বিভিন্ন জায়গায় গিয়ে সাংবাদিকদের কর্তব্যরত অবস্থায় হ্যাকেল করেছে। এরপর সেই ভিডিও থেকে আইডেন্টিফাই করার পর দেখা যায় যে এই মোহাম্মদ আফরোজ, যে মেটিয়াবুরুজের বাসিন্দা, সে গতকালের যে জেনজি মুভমেন্ট হচ্ছে সেখানে সে ঢুকে পড়েছে, যার এরকম মাল্টিপল ক্রিমিনাল রেকর্ড রয়েছে। এর টাওয়ার লোকেশন থেকে পুলিশ আধিকারিকরা দেখেন যে অন্ডাল আসানসোলের দিকে সে অ্যাবসকন্ড করার চেষ্টা করছে। তারপর কিছুক্ষণ আগে পুলিশ আধিকারিকরা তাকে ওখান থেকে অ্যারেস্ট করে নিয়েছেন, এবং এখন লালবাজারের উদ্দেশ্যে কলকাতা গোয়েন্দা পুলিশ তাকে নিয়ে আসছে। ধন্যবাদ ময়ূক। বেশ, সৈকত। প্রথমত হচ্ছে, এই ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ডের কেউ আজ অবধি কোনোদিন আমাদের কোনো মিছিলে হাঁটেনি। আপনারা বহুদিন সাংবাদিকতা করছেন, আপনারা এতদিন আমাদের মিছিলগুলো দেখেছেন। এরা কোথা থেকে এলো? এদেরকে কন্ট্রাক্ট কারা দিল? 70,000-এর মিছিল, লক্ষাধিক মানুষের মিছিল, তাকে কালিমালিপ্ত করার জন্য বেছে বেছেই 70 জনকে চিহ্নিত করা হলো। কারা এর পেছনে রয়েছে? প্রকৃত তদন্ত সামনে আসুক। আমরা দোষীদের পক্ষে যাদের ক্রিমিনাল পাস্ট রেকর্ড যারা রয়েছে, তারা তোমাদের আন্দোলনে কি করছিল? তারা যদি ভেতরে চলে আসে, সেই দায়িত্বটা তো তোমাদের নিতে হবে। আমাদের এই লক্ষাধিক ভিড়ের যে জনজোয়ার হয়েছে, মানুষের বিজেপি, আমি আবার বলছি, লক্ষাধিক ভিড়ের ক্রেডিট তোমরা নেবে, আর এই ধরনের হামলার ঘটনার দায় এবং দায়িত্ব সমানভাবে নিতে হবে। আমরা দায়িত্ব নিতে পারতাম, তাহলে কি এই হামলাটা হতো? এতদিন ধরে এত মিছিল কভার ব্যর্থতার দায়টা তোমাদের নিতে হবে, এবং সেক্ষেত্রে সরকার ব্যবস্থা নিতে তার সঙ্গে তো সহমত হতে হবে তোমাকে। তো বলছি ক্রিমিনালদের বিরুদ্ধে ব্যবস্থা হোক, কিন্তু তার আড়ালে যদি কোনো প্রতিবাদী ছাত্রকে হেনস্থা করা হয়, সেক্ষেত্রে গুন্ডা দমন আইন প্রয়োগ করা হয়, তাহলে আমরা তার বিরুদ্ধে সেই আশঙ্কা তারা করছে। মূল কথাটা হচ্ছে, ছাত্রদের আন্দোলন তো থাকছে না, ক্রিমিনালদের আন্দোলন হচ্ছে। ক্রিমিনালটা দখল করতে চাইছে, তাদের যুক্ত হয়ে যাচ্ছে। মূল সমস্যা হচ্ছে সিপিএম শূন্য থাকবে না বিধানসভায় এক হবে, শূন্য থাকবে না এক থাকবে, তা নিয়ে একটা লড়াই হচ্ছে। ওই যে আফরোজ, আবার কোথাও হাসান, কোথাও রহমান, নিশ্চিন্তে থাকো, শূন্য থেকে এক থেকে আবার শূন্য। যত ক্রিমিনাল নামাবে, মানুষ তত দূরে যাবে, যত ক্রিমিনাল নামাবে তত দূরে যাবে। আমি এখানে প্রাক্তন পুলিশ কথা অনিল জানার কাছে আসবো। এই যে বলছে না 70 জনের নাম, সিপিএম এ তো ক্রিমিনাল ছাড়ার কে আছে? আমি সবাইকে থামালাম। প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানার কাছে আমি অনিল, মূল বিষয়টা হচ্ছে, আজকে একেবারে কেন্দ্রের সঙ্গে এই যে তৃতীয় দফার বৈঠক হলো ককরোচ জনতা পার্টির, সবকটা দাবি মেনে নেওয়া হয়েছে, যার মধ্যে একটা বড় দাবি ছিল যে শুধুমাত্র দিল্লি নয়, যাবতীয় বিজেপি এবং বিজেপির সহযোগী অর্থাৎ এনডিএ শাসিত সমস্ত রাজ্য থেকে যাবতীয় যা ছাত্রদের উপর মামলা মোকদ্দমা যা কিছু রয়েছে, সমস্ত এফআইআর বাতিল করতে হবে, খারিজ করতে হবে। অর্থাৎ সেটা এই রাজ্যের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। আপনি শুনলেন অনিলদা, যে একেবারে মুখ্যমন্ত্রী কিন্তু বলছেন যে গতকালকের ঘটনায় যারা যারা দোষী রয়েছেন তাদের 7টা মামলা দায়ের হয়েছে, 70 জনকে চিহ্নিত করা হয়েছে, গুন্ডা দমন আইন এই প্রথমবার তাদের বিরুদ্ধে লাগু হতে চলেছে। না, মাননীয় মুখ্যমন্ত্রী যেগুলো বলেছেন, তারা যদি ছাত্র হয় তখন দেখা যাক, তারা ছাত্র বলুক, তারা ক্লেম করুক আমরা ছাত্র। আমরা দিল্লির, আমরা তো খুব একটা দেখিও না, কিন্তু দিল্লির ঘটনা দেখেছি
একজন মহিলা সাংবাদিক বুম নিয়ে রয়েছে, তাকে কিভাবে হেনস্থা করা হচ্ছে সেই ছবি আছে, আপনারা পরিষ্কার দেখেছে সবাই। বুম নিয়েছিল মেয়েটি, তাকে কিভাবে ঘাড় ধরে নিয়ে গিয়ে কী করেছে, আরেকটি মেয়েকে কিভাবে মলেস্ট প্রতিবাদ করছে তাকে কিভাবে করেছে, আর একজন ওই এখনই এনারা সৈকতবাবু লাফিয়ে উঠবেন কেন বলছেন, আর আপনারা বলছেন কথায় কথায় বলেন মাইনরিটি। মুসলিমরা মাইনরিটি কে বলেছে আপনাকে? মুসলিমরা তো সেকেন্ড লার্জেস্ট পপুলেশন। মাইনরিটিতে খ্রিস্টান না, মানে জৈন না, মানে বুদ্ধিস্টরা, প্রায় শিখরা। খালি কথায় কথায় মাইনরিটি সেই কংগ্রেস আমল থেকে শুরু করে রেখেছেন, মাইনরিটি করে আসছেন। আর ওই যে একজন মাথায় টুপি পরে 35-40 বছরের একজন বয়স্ক লোক, সে গাড়ির পুলিশের গাড়ির ক্যাপটা খুলে পেট্রোল ট্যাঙ্কে আগুন লাগাচ্ছে, ওটা কি ছাত্র আন্দোলন হচ্ছে? এরপরে বলছে লাঠিচার্জ করবে না। আমার থানাতেই দেখো গাড়িতে ফায়ার আগুন লেগেছে, পুলিশের কোনো ব্যাপার নেই, 26 তারিখ লোক নেই, কিছু নেই, জোন নেই, 26 জানুয়ারি আগুন লেগেছিল, আমার নতুন গাড়িতে আগুন লাগাতে গেছে, আমি লাঠিচার্জ করেছি, ইট ভেঙে আমার লাগলো, আমার পায়ে লাগে 3-2.5 মাস আমাকে থাকতে হয়েছিল। তা পুলিশের গাড়িতে চোখের সামনে লাঠি মারবে, আগুন লাগাবে, আর পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে বাঁশি বাজাবে? ছাত্র আন্দোলন, হ্যাঁ অবশ্যই গতকাল তো পুলিশ যথেষ্ট সংযমের পরিচয় দিয়ে। না না, আরে আমাকে শেষ করতে দিন। আপনি যদি আপনার কথা আমার মুখে বসান তাহলে আলাদা কথা। ছাত্র আন্দোলন, কোনো ইয়াং জেনারেশন কেউ রাস্তায় ছিল না তো? তাদের পেপার কেলেঙ্কারিতে, নিট কেলেঙ্কারিতে তাদের প্রতিবাদ নেই তো? আরে আপনি যদি আপনাদের বলতে দিন প্লিজ। সরকার বলতে দাও অনিল দা। ছাত্র আন্দোলন সবসময় খুব সফটলি দেখা হয়, যার জন্য আপনার এখানে শিক্ষকরা যখন চাকরিহারা শিক্ষকরা হ্যাভিং নো ফল্ট অফ দেম, তাদের যখন লাঠিচার্জ করেছেন, লাঠি মেরেছেন, আমরা এখানে বারবার প্রতিবাদ করেছি। তখন আমি জেনজিরা কোথায় ছিল? তখন এই কংগ্রেস পার্টি কোথায় ছিল? এই শিক্ষা দপ্তরে পশ্চিমবাংলায় যখন এখানে এতগুলো শিক্ষকের ছাত্রদের ভবিষ্যৎ নষ্ট করে দিয়ে জলাঞ্জলি দিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী জেলে, তখন এই কংগ্রেস পার্টি কোথায়? মঙ্গল গ্রহে ছিল, আসেননি কেন? তখন সে বার্থ অফ সেম পেদার বলে, এটা আমাদের সেম সাইড হয়ে যাবে, আমাদের দলের বলে করেনি, আমরাও না করে আন্দোলন করবেন। এখানে আন্দোলন করছেন, পরিষ্কার দেখা যাচ্ছে, ফটো ফিজিং করে জল খাচ্ছেন, আই বলটা ক্যামেরার দিকে। আমরা দেখিনি। দেখুন, আমি বলছি এই আন্দোলনের ইস্যুটাকে অবান্তরভাবে অনেক ডাইভার্ট করে তো লাভ নেই। মূল বিষয় 70 জনের বাইরে 70,000-এর বেশি ছাত্র কালকে যে দাবি নিয়ে রাস্তায় নেমেছিল, সেই দাবির মধ্যে যদি কোনো যৌক্তিকতা না থাকতো, আজকে শান্তন বাবুদের মাথা নোয়াতে হতো না। সরকার মাথা ঝুঁকিয়েছে, বিজেপি সরকার চাপে পড়েছে, সরকারের বিপদ ঘন্টা বাজছে, আর বেশি দিন এই সরকার নেই। পরিষ্কার কথা, এই সরকার ছাত্র বিরোধী, এই সরকার যুব বিরোধী। কৃষকরা দম দেখিয়েছিল, ছাত্ররা দম দেখিয়েছে, কংগ্রেস পার্টি ইয়াং জেনজি ভোটার তারা ঠিক করে নিয়েছে এইবারে 29-এ মোদী সরকারকে। আমার মনে হয় সৈকতেরও বা আমারও আমাদের এত উত্তেজিত হওয়ার কোনো কারণই নেই, কারণ আসল উত্তেজনা চলছে বিজেপির মগজে। তারা বুঝে গেছে বিপদ ঘন্টা কোথায় কত জোরে বাজছে, তাদের ন্যারেটিভ আপনি অ্যাটলিস্ট খেয়াল করে দেখবেন, আপনি যে ইস্যু নিয়ে কথা বলুন ওরা সামাও ওটাকে হিন্দু মুসলমানে নিয়ে যাবেই যাবে, কারণ তার বাইরের কোনো সিলেবাস এটা পড়াশোনা শুরু করতেই পারে। আপনাদের মাথার মধ্যে আরশোলা ঢুকে গেছে, মাথার মধ্যে আরশোলা ঢুকে গেছে, মাথার মধ্যে আরশোলা ঢুকে গেছে। রাজনৈতিক তরজার মধ্যে যে সিস্টেমটা দুর্নীতি মুক্ত করা কি সম্ভব হবে? কারণ মূল সমস্যাটা সেই জায়গাতে। আমি এখান থেকে কাজী মাসুম আক্তারের কাছে আসবো, যে শিক্ষামন্ত্রী পদত্যাগ করেছেন, সমস্ত দাবি সিজেপির সমস্ত দাবি কেন্দ্রীয় সরকার মেনে নিয়েছে, খুব ভালো কথা, কিন্তু নিট প্রবেশিকা পরীক্ষা আমরা জানি প্রচন্ড কড়াকড়ির মধ্যেই পরীক্ষা হয়, যেভাবে মানে একজন পড়ুয়ার বক্তব্য আমরা তুলে ধরেছিলাম যে যেভাবে চেকিং হয়, ভয়ঙ্কর সেই চেকিং, সেখান থেকে সেই নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে। অর্থাৎ কাজী মাসুম আক্তার, সমস্যাটা হচ্ছে কি একদম মূল সমস্যা হচ্ছে ওই সিস্টেমটার মধ্যে, সেই সমস্যাকে মুক্ত করা যাবে, অর্থাৎ দুর্নীতি মুক্ত করা কি যাবে সিস্টেমকে? এটা হচ্ছে মৌলিক প্রশ্ন। ধন্যবাদ। বিষয় হচ্ছে পুরো ঘটনার মধ্যে যে গ্র্যাভিটি তৈরি হয়েছিল তার পরিপ্রেক্ষিতে মাননীয় শিক্ষামন্ত্রী ইস্তফা দিয়েছেন। ইস্তফা দিলে সমস্যার সমাধান যে হয় না, আমরা অভয়ের ঘটনা দেখতে পেয়েছি। আমরা বলেছিলাম কমিশনার পুলিশ কলকাতাকে সরাতে হবে, তার জন্য মেরুদণ্ড নিয়ে বসিয়ে দিয়েছিলাম। তা কমিশনার পুলিশ সরে গিয়েছিলেন, পরে যে কমিশনার পুলিশ হয়েছিল তিনি আরও খাতানা হয়েছিলেন, ফলে কোনো জয় হয়নি, পরাজয় হয়েছিল। আবার অন্যজন শিক্ষামন্ত্রী হবে, কিছু জানা যাতে। মূল কথা হচ্ছে নিট পরীক্ষাতে যে দুর্নীতি হচ্ছে
তা থেকে কী করে রিকভারি হতে হয়। আমাদের এখানে প্রধানমন্ত্রীর একটা বক্তব্য খুব ভালো লেগেছে, সে ভেতর থেকে বলুক বাইরে থেকে বলুক, যেভাবে বলেছেন তিনি বলেছেন, এটা বলেনি পেপার লিক এ কোই মামুলি ঘটনা নেই, এটা অন্তত স্বীকার করেছে, মহাপাপ বলেছে, মহাপাপ স্বীকার করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী জীবনে কোনোদিন কোনো অন্যায়কে অন্যায় বলে স্বীকার করেননি। যাকে মাওবাদী বলেছেন এখনো পর্যন্ত তার চোখে সে তারা মাওবাদী হয়ে আছে, স্বীকার করেন না। উনি বলেছেন যে এটা না, কিন্তু আপনাকে পাশাপাশি কাজীদা এটাও সমানভাবে বলতে হবে, সেটা হচ্ছে একদিকে মহাপাপ বলছেন এবং অন্যদিকে মূল অভিযুক্ত বলে যাকে গ্রেফতার করা হচ্ছে সেই সঞ্জীব মুখিয়া, তার বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ জোগাড় করা যাচ্ছে না এবং বেকসুর খালাস হয়ে যাচ্ছেন। আমি এই জায়গাটাই আসছি, হ্যাঁ এইটা হলো আমি বলছি আপনি 10 বছর সাজা, 10 কোটি টাকা জরিমানা সব ব্যবস্থাপনা করছেন, কিন্তু আলটিমেটলি আপনাকে তো কোর্টে প্রুফ করতে হবে তাকে দোষী বলে। আমি এই জায়গাটাই আসতে চাইছিলাম, আমার বক্তব্য হচ্ছে সমস্যার সমাধান। কারণ এই পেপার লিক হওয়া, প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়া, এটা ভারতের ঐতিহ্যের মধ্যে দুঃখজনক হলো ঐতিহ্য, এটা আজকের নয়। যে কংগ্রেসের রাহুল গান্ধী বড় বড় কথা বলে মানে একদম ঝাঁপিয়ে পড়ে যাচ্ছে, তাদের সময় এই ইউপিএ সরকার সময় আমরা জানি, একটু দু একটা তথ্য দিতে হবে, নাহলে হবে না আলোচনা। যে বলা হচ্ছে কি ইউপিএ সরকারের সময়ে AIPMT নিখিল ভারত প্রি মেডিকেল টেস্ট প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছিল তার সময়, এটা আমরা দেখেছি 2004 সালে। তারপরে অল ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স এক্সামিনেশন প্রশ্নপত্র, আমি এটা বলিনি রাহুল গান্ধী প্রধানমন্ত্রী ছিল, আরে তারা কোনো পেপার লিক সাধারণ ঘটনা, পেপার লিক যে ভয়ঙ্কর ঘটনা, এটা তার মা ওই সোনিয়া গান্ধী চিৎকার করেনি। সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রী ছিল, আরে পার্টি নেতা ছিল তো, পার্টি কংগ্রেস পার্টির নেতা ছিল। আরে আমি তার মায়ের কথা বলছি, তাকে প্রধানমন্ত্রী হতে হবে না। আমার বক্তব্য অন্য জায়গায়। আচ্ছা আমরা কি চাইছি, একটু বলে দিই ভাই। তখন তো আপনিও না আমি বলতে দিন, আপনি তখন শুনেছেন নাকি আমি কি বলেছি? বলতে দিন, আপনিও তো শোনেননি। পুরো এপিসোডের মধ্যে কি আছে, আমাদের এই পুরো এপিসোড, এই যে নিট কেলেঙ্কারির এপিসোড, তাতে আছে কি পড়ুয়াদের জীবন জীবিকার প্রশ্ন, স্বচ্ছতা পবিত্রতার প্রশ্ন, তাতে আছে প্রয়োজনের প্রশ্ন, নীতি আদর্শের প্রশ্ন, এটা একদিকে। অন্যদিকে আমরা দেখছি হুজুগের প্রশ্ন, হল্লার প্রশ্ন, রাজনীতি স্বচ্ছতার কথা বলছেন, তার দিশা কি পাওয়া যাচ্ছে, আপনি কি পেয়েছেন? আমি তো বলি গোলা জলে মাছ ধরার প্রশ্ন, পার্টিবাজির প্রশ্ন, এই এতগুলো প্রশ্ন একটা ঘটনার মধ্যে জড়িয়ে গেছে। একটা ইতিবাচক লড়াই, একটা নেতিবাচক লড়াই। এটা বলে দিই ভাই, এটা বলতে দিই। আমি শিক্ষক বলে আপনাকে বলছি, অনিলদা বললেন যে মুসলমানরা মাইনরিটি নয়, আমি বলবো তো, এটা উত্তরটা একটু দিয়ে আমি তো আসছি, আমি বলছি আমি আপনার কাছে আসছি, প্লিজ আমি ওদিকটা থামাচ্ছি। আমি না কাজীদা, আমার খুব স্পেসিফিক প্রশ্ন, কতটা উদ্বেগজনক জায়গায় পরিস্থিতিটা গেছে যে এই নিট ইউজির প্রশ্নপত্র যে প্রথমবার ফাঁস হচ্ছে এমনটা তো নয়। এটা ঠিকই বলেছেন কাজীদা যে ধর্মেন্দ্র প্রধান গিয়েছেন, তার জায়গায় আরেকজন প্রধান হয়ে এসেছেন। প্রশ্ন হচ্ছে যে এই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং সেখানে নতুন দায়িত্বপ্রাপ্ত একজন আসাতে যে কাল পরদিন ওয়ান ফাইন মর্নিং পুরোটা চেঞ্জ হয়ে যাবে, আমরা এটা কেউ সম্ভাবনা আমরা মনেও করি না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে বেসিক জায়গাটা, সেটা হচ্ছে ক্লিনজিং অফ দ্য সিস্টেম, সেটা সম্ভব হবে কিনা, কতটা উদ্বেগের জায়গা। আমি শুধু নিট বললে কিন্তু পুরোটা বলা হয় না। ভাবতে পারেন সিবিএসইর প্রায় পরীক্ষা দিয়েছিল 11,31,000 জন পরীক্ষা দিয়েছিল, তার মধ্যে 4 লক্ষের বেশি তারা যে স্ক্যান কপি হয় সেগুলো চেয়ে পাঠিয়েছিল। অর্থাৎ ভাবতে পারেন যে 4:1, প্রতি 4 জনে একজন তারা তাদের প্রশ্নপত্রের উত্তরপত্রের মূল্যায়ন সঠিকভাবে হয়েছে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করছে। আমি বলছি এই তথ্যগুলো, এই স্ট্যাটিস্টিক্সগুলো এই বদলের পরে বদলাবে কিনা, এইটা তো সব থেকে বড় প্রশ্ন। আমি এটাই বলতে চাইছি। দেখুন, একটা হচ্ছে ধর্মেন্দ্র প্রধান, তিনি ইস্তফা দিয়েছেন, মিটে গেল। 1 কোটি টাকার ওখানে চেয়েছে, আমি মনে হয় কেন্দ্র সরকার দিয়েও দেবে, যার ক্ষতিপূরণ সব যারা মারা গেছে। আর একটা হচ্ছে যারা অপরাধী তাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে, কিন্তু আর ফিরে আসবে। হ্যাঁ আমি বলিনি প্রাণ ফিরে আসবে না, ঠিক কথা। অনেক প্রাণী চলে গেছে আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষাতে, অজস্র প্রাণ মারা গেছে, তাদের 1 কোটি কেন 1 লাখও কেউ দেয়নি। অনেকগুলো শিক্ষায় দুর্নীতিতে মারা গেছে, প্রাণ দিয়ে দিয়েছে, আত্মহত্যা করেছে, মরে গেছে, জ্বলে গেছে, এই অজস্র ঘটনা, হ্যাঁ মারা গেছে। আমি প্রশ্ন হচ্ছে, আর হচ্ছে যারা এফআইআর মধ্যে যারা ছাত্রদের বিরুদ্ধে এফআইআর হচ্ছে, এবং হতে পারে দুষ্কৃতীদের বিরুদ্ধে এফআইআরটা হয়তো তারা জ্ঞান করবে না, এফআইআর থাকবে, ছাত্রদের বিরুদ্ধে এফআইআরটা উদ্যোগ করলেও করতে পারে পরিস্থিতি পরিপ্রেক্ষিতে, তাহলে তো আন্দোলন বন্ধ হয়ে গেল। তাহলে আন্দোলন কি সত্যি বন্ধ হলো? নিট কেলেঙ্কারিতে যারা অভিযুক্ত তাদের ক্ষেত্রে যে কথাটা উনি বলছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে যার জন্য 3 লক্ষ টাকা ধরার জন্য মানে ঘোষণা করা হয়েছিল,
সেই সঞ্জীব মুখিয়া তাকে ক্লিন চিট দিয়েছে, ক্লিন চিট, তাকে ক্লিন চিট দিয়েছে কে? সিবিআই। কি বলেছে? প্রশ্নপত্র ফাঁস এবং প্রশ্নপত্র নিয়ে দুর্নীতির অভিযোগ তাদের সঙ্গে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে হলোটা কি? তাহলে দুর্নীতির অভিযোগ জোগাড় করা যাচ্ছে না। তাহলে আমাদের এখন এই মুহূর্তে কাজ ঝগড়াঝাটি না, তার মানে আলটিমেটলি হলোটা কি? একটা সময় মনে আছে সেই নো ওয়ান কিল্ড জেসিকা একবারে সংবাদপত্রে শিরোনাম হয়েছিল, তার মানে এই যে এত বড় নিট কেলেঙ্কারি তার মানে কেউ করেনি। আলটিমেটলি কাকে আপনি কাঠগড়ায় তুলে তাকে দোষী বা দুর্নীতি করতে পারছেন? এখনো বলার সুযোগ, এখন উনি বলার সুযোগ পাননি। মানে রবীন্দ্রনাথ বাবু সেই নো ওয়ান কিল জেসিকার কথা মনে পড়ে যাচ্ছে। আমি এখানে শুধু একটা জিনিস একটু যোগ করতে চাইবো, ন্যাশনাল টেস্টিং এজেন্সি, কোনো স্থায়ী কর্মী নেই, একেবারে বিভিন্ন দপ্তর থেকে ডেপুটেশনে কর্মী আনা হয়। মানে এখানে এই যে তৃতীয় নিরপেক্ষ সংস্থা পরীক্ষা পদ্ধতি পরিচালনা করবে, খুব ভালো কথা, কিন্তু তাকে তো এটা স্বয়ংসম্পূর্ণ করে তুলতে হবে যদি সিস্টেমকে ক্লিন করতে হয়। দেখুন, প্রথম আমি পিছনটা থেকে শুরু করি, যে এই যে যদি মোহন ভাগবতের কথায় বিজেপি বলে থাকে, তাহলে মোহন ভাগবত কার দ্বারা প্রভাবিত হলেন সেইটা মানতে হবে। দেখুন, সারা পৃথিবীর যদি ইতিহাস লক্ষ্য করেন, তাহলে স্বৈরাচারের পতন হয়েছে ব্যঙ্গাত্মক কোনো মন্তব্য থেকে। আমি ফরাসি বিপ্লবের কথা অত বড় বড় জায়গায় যাচ্ছি না, কিন্তু এই যে কোনো একজন বিখ্যাত ব্যক্তি তিনি উচ্চ পদাধিকারী হয়ে তিনি ভারতীয় যুব সমাজকে ককরোচের সঙ্গে তুলনা করলেন, সেখান থেকেই কিন্তু ককরোচ জনতা পার্টির উদ্ভব। এবং এই জিনিসটা মানুষ কিছু এই যুবশক্তি মেনে নিতে চায়। দেখুন, এই এমন একটা জায়গায় চলে গেছিল, কোনো যাই আসে না। এই যে যাই আসে না যখন আসে না, তখন মানুষের একটা চূড়ান্ত মানে কি বলবো, বিরোধিতা, ঘেন্না এবং রাগ ফুটে বেরোয়। কোনো 14টা বাচ্চা ছেলে মেয়ে মরে গেল, তো কিছু যায় আসে না। 12ই মে হলো, তারপর থেকে এতগুলো 12ই মে ডিক্লেয়ার করলো যে নিট পরীক্ষা ক্যান্সেল হয়ে গেছে। তারপর 14টা ছেলে মেয়ে, আমি সুইসাইডের পর একটা বইয়ের চ্যাপ্টার লিখতে গিয়ে দেখছিলাম, আমার মনে হচ্ছিল পেছনে কেউ দাঁড়িয়ে আছে, তারা কিভাবে কথা নিয়ে বাড়িতে লিখছে এবং তারা সুইসাইড করলো। আর তারপরে মহাপাপ এই কথাটা বলতে 25শে জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হলো। তারপরে বলছেন আমরা তাদেরকে বলবো যে তারা সত্যি যাই আসে বলে ভাবছেন। এই যে যাই আসে না, এইটার বিরুদ্ধে জেনজি প্রতিরোধ করেছে। যদি মোহন ভাগবতজি বুঝে থাকেন এদের বিজেপির নেতৃত্বের আগে, তাহলে মোহন ভাগবতজি এদের থেকে বেশি সংবেদনশীল, এবং সংবেদনশীল বুঝতে পেরেছেন যে জেনজিকে এইভাবে আটকে রাখা যাবে না। একটা জায়গায় যন্তর মন্তরে 16টা মেট্রো স্টেশন বন্ধ করে যে আন্দোলনকে বন্ধ করবার চেষ্টা করেছিল, 30টা শহরে ছড়িয়ে গেছে, এবং সেই পার্টির কোনো কেউ নেই। ককরোচ জনতা পার্টি বলে কোনো কিছু নেই। তার পাশে সমস্ত বিরোধী দল একজোট হয়ে এসে দাঁড়াতে শুরু করলো। বিরোধী দল বুঝতে পারলো এদেরকে এই যে ঘটনাটায় যে ক্ষোভটা আছে, সেইটা আমরা ধরতে চাই এবং মানে ধরতে পারি। যদি আমরা ধরতে পারি, আমাদের রাজনীতির কাজে আসবে। জেনজির কোনো দরকার নেই। জেনজি একটা বিক্ষোভ করতে চেয়েছে এবং তার পাশে বিরোধী দল এসে গেছে, এবং সেই বিরোধী দলের সমস্ত শোক নিয়ে তারা বলতে শুরু করলো যে পদত্যাগ করতে হবে। কে করলো? আপনি ভাবুন, কোন স্টাররা দাঁড়িয়েছেন। অরিজিৎ সিং, তাকে যখন বলা হয়েছে, বলেছে আপনারা আমার আপনাদের ফাইল থেকে আমার গান ডিলিট করে দেবেন, আমি এর বাইরে যাব না। কে বলেছেন? শাবানা আজমি বলছেন। এই ধরনের সচিন তেন্ডুলকর, সারা পৃথিবী যাকে করে, আজকে 30টা সিটি ইন্ডিয়ার মধ্যে চড়ায়নি। বার্লিনে কালকে পরশুদিন যে বিরাট মিছিল বিক্ষোভ হয়েছে, বার্লিনের এমপিরা বলেছেন পরিষ্কারভাবে, আমি আপনাদের সেই চ্যানেলের নিউজ দেখাতে পারি, তারা বলছেন যে আমরা ক্লোজ ওয়াচে রাখছি, ট্রেড যা ট্রেড হয়ে থাক, চুক্তি হয়ে থাক, আমরা কিন্তু এটাকে ঠিকভাবে দেখছি না। তাহলে এই যে চাপ, এই চাপটা বুঝতে এত দিন সময় নিল একটা সরকার, কারণ তাদের ধারণা ছিল কিছু যায় আসে না। এই যে কিছু যায় আসে না, এইটার বিরুদ্ধে প্রতিরোধ, এটা তো সত্যি কথাই ফুলপ্রুফ একটা সিস্টেম কোনো দিন হয় না। ফুলপ্রুফ সিস্টেম হয় না। আমি এনটিএর সঙ্গে নিজে যুক্ত হয়ে থেকে দেখেছি, এনটিএতে যারা এক্সামিনার পেপার সেটার যারা যায়,
তারা কি ধরনের গোপনীয়তা তাদের উপর আরোপ করা হয়। তারপরও ধরুন এই ধরনের ঘটনা ঘটলে তার একটা রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টেবিলিটি তো অবশ্যই থাকবে। সঞ্জীব মুখিয়াকে ছেড়ে দেবো, সিবিআই ধরবো 3 লক্ষ টাকা খরচ করে, তারপর থেকে ছেড়ে দেবো। আজকে 47টা আধিকারিককে সরিয়ে দেওয়া হলো বা নিলম্বিত করা হলো, তার মধ্যে কয়েকজনের বিরুদ্ধে এফআইআর নেওয়া হবে। এতদিন সিবিআই কি করছিল? সিবিআই জানতে পারেনি? তাহলে সব কিছুকে ক্লিন চিট দেওয়ার এই যে এইটাই হচ্ছে কিছু যায় আসে না, মরছে কিছু যায় আসে না। আমি বলছি আপনি এটা মানবেন রবীন্দ্রনাথ বাবু, যদি ইনসাইডার এর মধ্যে ইনভলভ না থাকে, যদি সোর্সের মধ্যে ভূত না থাকে, এইগুলো কি বারবার ঘটা সম্ভব নাকি? একদমই সম্ভব নয়, একদমই সম্ভব নয়। খুব উচ্চ ধরনের এখানে যেমন মাথা 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 বলে আমরা চিরকাল চেঁচিয়ে গেছি, সেই রকম সাধারণ মানুষ চিরকাল চেঁচিয়েই যায়। আমরা ওই জেনজিরাও চেঁচিয়েছে মাথা 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 মাথা, মাথাকে বাদ দাও, মাথা সে পৌঁছাও, কারণ মাথাতে না গেলে এই তদন্ত, উনাকে ধর্মেন্দ্র প্রধানকে রেখে আপনি তদন্তটা সঠিকভাবে করবেন কি করে? করা যায়? উনি একটা সিস্টেমকে চালাচ্ছেন, সেই সিস্টেমের বিরুদ্ধে তদন্ত করতে গেলে তাকে তো সরানো প্রাথমিক। কোনো দিশা কি দেখতে পাচ্ছেন? দিশা একটাই দেখতে পাচ্ছি, যে যেটা মোহন ভাগবতজি সংবেদনশীল হয়ে বলেছেন, সেটাই যে একটা জেনজির মুভমেন্টকে গুরুত্ব দিতে হবে, তাকে পুলিশ দিয়ে পেটানো যাবে না। যেভাবে পুলিশ দিয়ে পিটিয়েছে, উনি বলছিলেন কেউ করেনি কোনো। আরে অশ্বিনী বৈষ্ণব, সরি সুরেশ প্রভু 2017 সালে এই রেলের দায়িত্ব নিয়ে রেলের ডিরেলমেন্টের দায়িত্ব নিয়ে পদত্যাগ করেছিলেন, কেউ করেনি মানে? লাল বাহাদুর শাস্ত্রী পরে দায়িত্ব নিয়ে করেননি? করেছেন। এটা তাহলে বিজেপি সরকারে, সেই তো বলছি। আপনি বলছেন তৃণমূল, কংগ্রেস, সিপিএম যে কোনো সরকার, বিজেপি সরকারও তো করেছে। রবীন্দ্রনাথ বাবু, আপনার মনে আছে কান্তি বিশ্বাসের সময় কতবার মাধ্যমিকের কোশ্চেন? না, সে তো ভুল হয়েছে, ভুল হয়েছে, অন্যায় হয়েছে, তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। তারা সরিয়ে দেওয়া হয়েছে, তাদের সরকারকে মানুষ সরিয়ে দিয়েছে। মানুষ বিজেপিকে এনেছে তাদের স্বপ্নের জন্য, তাদের প্রত্যাশা পূরণের জন্য। সেই প্রত্যাশা যদি না মেটে, তাহলে খুব স্বাভাবিকভাবেই তাদের বিক্ষোভ হবে। এবং আজকে যে জিনিসগুলো এতদিন বাদে হচ্ছে, এই সংবেদনশীলতা আমরা সরকারের কাছে অনেক আগে আশা করেছি, অনেক আগে আশা করেছি। সে তো নিশ্চয়ই করেনি, তারা তো করেনি বলেই তো তাদের মানুষ সরিয়ে দিয়েছে আজ থেকে 15 বছর আগে। কিন্তু যাদেরকে মানুষ নিয়ে এসছে, তারা যদি তাদের স্বপ্ন পূরণ করবার ক্ষেত্রে তাদের যথাযথভাবে, আমি বলছি উল্টো দিক থেকে এই প্রশ্নটা থাকবে যে কতগুলোর ক্ষেত্রে এই যে নিট, আমি আবার বলছি যে নিট ইউজির প্রশ্নপত্র ফাঁস এইবারই যে প্রথম হয়েছে এমনটা নয়, এর আগেও ঘটেছে। কটার ক্ষেত্রে দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিয়েছে কেন্দ্রের কথা বলতে গেলে পাশাপাশি বিভিন্ন, আমি শুধু যদি বিজেপি শাসিত রাজ্যও ধরি, কটার ক্ষেত্রে ব্যবস্থা সেখানকার সরকার নিতে পেরেছে দৃষ্টান্তমূলক ব্যবস্থা? সায়ন্তনদা, না দেখুন, সমস্ত জায়গাতেই গত কয়েক বছরে যেগুলো হয়েছে আপনি দেখবেন চার্জশিট হয়ে গেছে, মামলা চলছে, তার জন্যই তো আইনটা পরিবর্তন করতে হবে। বললাম মানে প্রাইম কনস্পিরেটর বলে যাকে গ্রেফতার করেছিল এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তার বিরুদ্ধে কোনো প্রমাণ জোগাড় করতে পারছে না। সেটা এখনো তদন্ত খুব প্রাথমিক স্তরে আছে বর্তমান নিট কেলেঙ্কারিতে। বর্তমান যে প্রাথমিক স্তরে আছে, সরকার আইনের পরিবর্তন করেছে। আমি বলছি আপনি দিল্লি শুধু নয়, আপনি এই রাজ্যের কথাও বলুন। এই রাজ্যের ক্ষেত্রে প্রাথমিকে দুর্নীতিতে দর্শকেরা জানেন, সে কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পল নেওয়া হয়েছিল, তারপরে কতদূর পর্যন্ত এখানেই হচ্ছে ডিফারেন্স। কারা তদন্ত করছে? এখানেও তো সিবিআই তদন্ত করছে। প্রধানের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ নেই, পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ, তৃণমূলের নেতাদের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ আছে, দুর্নীতিগ্রস্ত প্রমাণিত। টাকা পাওয়া গেছে, আমি তো অতদূর যাচ্ছি না, তারপরও তৃণমূলের প্রতিনিধি লাফালাফি করছে। না, আমি দুটো দিক থেকে আসবো। না, আমি বলছি অনির্বাণ, সে শুভেন্দু অধিকারী এখন মুখ্যমন্ত্রী, সেটা বলুন। তার ভিডিওটা আপনারা দেখিয়েছিলেন পার্টি অফিস থেকে, অন্য কেউ দেখায়। এতটা নির্লজ্জ আপনারা, টাকা নেওয়ার কথা বলছেন, যার ভিডিও আপনারা দেখালেন যে সরকার টাকা নিচ্ছে, তাকে মুখ্যমন্ত্রী করেছেন। যখন ভিডিও প্রকাশ হলো কেন ব্যবস্থা নেন? আপনি কেন তার যখন ভিডিও তখন আপনাদের সরকার, আপনাদের সরকার কেন ব্যবস্থা নেন? আপনাদের সরকার তো কেন ফায়ার করতে ছিল, আপনারা দেখিয়েছিলেন তো, তাহলে এখন মুখ্যমন্ত্রী আপনারা কেন ফায়ার করেন? এখানে আমি একটু রবীন্দ্রনাথ কথার উত্তরে একটা জিনিস বলি। রবীন্দ্রনাথ একদম কারেক্টলি বলেছেন যে মাথাকে রেখে তদন্ত করা সম্ভব। মমতা ব্যানার্জিকে গ্রেফতার করা দরকার ছিল, তাহলে মমতা ব্যানার্জিকে গ্রেফতার করা দরকার ছিল, তাহলে মাথাকে রেখে। আরে রবীন্দ্রনাথের কথার উত্তর দিচ্ছি, মমতা ব্যানার্জিকে গ্রেফতার করা ছিল, তারপর কথা বলবেন। আপনাকে কথা বলতে দাও। এখানে রবীন্দ্রনাথ এখন কোন দল কোন তাই সিদ্ধান্ত নেই, আপনাদের ক্ষমতাই নেই আমাদের আটকাবেন।
আমাদের ক্ষমতা আছে তো। তৃণমূল উঠে গেছে, জঞ্জাল উঠে গেছে, বাংলা থেকে একটা জঞ্জাল উঠে গেছে, ধাবার মাঠে চলে গেছে, ধাবার মাঠে চলে গেছে। যখন এই আলোচনার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ উঠলোই এখান থেকে আমাকে পরের প্রতিবেদনের দিকে নজর রাখতে হবে। নিটের প্রশ্ন ফাঁস ইস্যুতে কালীঘাট তৃণমূলকে মিছিলের অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট। শুক্রবার ধর্মতলায় যে পরিস্থিতি তৈরি হয়েছিল তার প্রেক্ষিতে অনুমতি দেওয়া যায় না বললেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। পদ্মপুকুরে তৃণমূলের জমায়েত সরালো পুলিশ। আজকে একেবারে যে ছবি ধরা পড়লো সেই জমায়েতে আজকে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, ফের আদালতে ধাক্কা খেল কালীঘাট তৃণমূল। নেটের প্রশ্ন ফাঁস ইস্যুতে মিছিলের অনুমতি পেল না তারা। জমায়েত করেও সরে যেতে হলো মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের কর্মীদের। গ্রেফতার হলেন কালীঘাট তৃণমূলের কুণাল ঘোষ, বৈশানব চট্টোপাধ্যায়রা। পুলিশের তরফ থেকে যেটা বলা হয়েছিল, আমি ছবিটা দেখানোর জন্য পার্থপ্রতিম রায়কে বলবো যে দেখো, পুলিশ আধিকারিকরা এখানে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে জমায়েত ছিল সেটা কিন্তু তারা এখান থেকে সরিয়ে দিয়েছে। এবং এরই মাঝে যে ছবি আমরা দেখলাম যে আচমকাই 20 থেকে 25 জন তৃণমূল সমর্থক তারা কিন্তু স্লোগান শাউটিং করা শুরু করলেন এবং তারা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ছেন। পুলিশ আধিকারিকরা তাদেরকে নিয়ন্ত্রণে আনতে কার্যত এখন হিমশিম খাচ্ছেন। সেই ছবি কিন্তু আমরা এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছি। নেটের প্রশ্নফাঁস কাণ্ডের প্রতিবাদে শুক্রবার ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় ধর্মতলায়। একই ইস্যুতে শনিবার পদ্মপুকুর সিআইটি মোড় থেকে মৌলালি পর্যন্ত মিছিল করতে চেয়ে পুলিশের কাছে অনুমতি চায় কালীঘাট তৃণমূলের ছাত্র ও যুব সংগঠন। শুক্রবার প্রথমে পুলিশ অনুমতি দিলেও পরে জানানো হয় অনুমতি দেওয়া যাবে না। অনুমতি না পেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করে কালীঘাট তৃণমূল। সেই মামলার শুনানিতে শনিবার সৌগত ভট্টাচার্য বলেন, শুক্রবার ধর্মতলায় যে পরিস্থিতি তৈরি হয়েছিল তার প্রেক্ষিতে অনুমতি দেওয়া যায় না। ছাত্রদের আন্দোলন সমর্থন করতে বিভিন্ন রাজনৈতিক দলের মিছিলকে অনুমতি দিলে এই ইস্যু আরো বড় আকার ধারণ করবে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে আদালতের উপরেও দায় বর্তাবে। সাহেব এটা অর্ডারে রেকর্ড করলেন, বেনজির একটা অর্ডারে রেকর্ডিং হলো যে আইন শৃঙ্খলা ব্যবস্থা এখন এরকম পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে যে নতুন করে যদি রাজনৈতিক দলেদের ছাত্র সংগঠনদের আন্দোলনের পারমিশন আদালত দেয় তাহলে সেটা আরও সিচুয়েশনকে ডিটোরিয়েট করবে। এইরকম একটি পরিস্থিতি, এই পরিস্থিতিতে নতুন করে অর্ডার দিলেন না জজ সাহেব। আদালতের নির্দেশ না আসা পর্যন্ত পদ্মপুকুরে জমায়েত করতে শুরু করেন কালীঘাট তৃণমূলের নেতাকর্মীরা। আদালতের নির্দেশের পর তাদেরকে সরিয়ে দিতে শুরু করে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তখনই গ্রেপ্তার করা হয় কুণাল ঘোষ ও বৈশানব চট্টোপাধ্যায়দের। এরপর ঘটনার ফলে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে ছিলেন ডেরেক ওব্রায়েন, দোলা সেন। এরপর স্কুটারের পেছনে বসে কালীঘাটের দিকে রওনা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে অত্যাচার করেছে, যে বর্বরচিত অত্যাচার, তারপরে আমরা স্কুটার নিয়ে সারা রাস্তা আমরা উই ওয়ান্ট জাস্টিস ফর স্টুডেন্টস অ্যান্ড ইউথ করে আমরা এসছি। কিন্তু কথা হচ্ছে এখন বিমান যাদের অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছে, যাদের কোনো দোষ ছিল না, শুধুমাত্র তাদের দোষ তারা ছাত্র যুবদের আন্দোলনের সলিডারিটি জানাতে গেছিল, তাদের ট্রেনে হিচড়ে নিয়ে গেছে। আমি তো দিল্লি যেতাম, যাবো। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাজ বিকাম ইররেলেভেন্ট ইন ইন্ডিয়ান পলিটিক্স আর বাংলার পলিটিক্সও। তো মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় কি করছেন, কোথায় কি যাচ্ছেন, তাতে কোনো কিছু এসে যায় না। ওটা আপনারা বললেন মিছিল বলে বুঝতে পারলাম ওটা মিছিল। 15টা লোক বাইকে করে ঘুরে বেড়াচ্ছে, একটা মমতা বন্দ্যোপাধ্যায় একটা স্কুটির পেছনে না বাইকের পেছনে চড়ে ঘুরে বেড়াচ্ছে। ওটাকে যদি মিছিল বলে তাহলে মিছিল হবে। তবে মমতা বন্দ্যোপাধ্যায়কে মাথায় রাখতে হবে, তার সরকারের মতন এটা শাসকের আইনের সরকার নয়, আইনের শাসনের সরকার। বিচার ব্যবস্থা, আইন আদালতকে সম্মান জানিয়ে সমস্ত কিছু করতে হবে। কুণাল ঘোষ ও বৈশানব চট্টোপাধ্যায়দের গ্রেপ্তার করে লালবাজারে নিয়ে গেলে সেখানে পৌঁছে যান কালীঘাট তৃণমূলের নেতারা। ঐশী মুখোপাধ্যায়, ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি এখান থেকে বিশ্বনাথ দার কাছে যাব। বিশ্বনাথ দা, মনে পড়ে যাচ্ছে যখন শুভেন্দু অধিকারী তিনি যখন এলওপি ছিলেন তখন 100টার বেশি কর্মসূচি পালন করবার জন্য তাকে কোর্টে দৌড়তে হয়েছিল, একেবারে কোর্ট থেকে গিয়ে অনুমতি আনতে হয়েছিল। এক্ষেত্রে তো কোর্ট পর্যন্ত অনুমতি দেয়নি। আমি যেটা বলতে চাইছি যে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দলের কোনো নৈতিক এখতিয়ার আছে কিনা শিক্ষা সংক্রান্ত কোনো আন্দোলন করার। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় গত 15 বছরে যে শিক্ষার অরাজকতা তৈরি করেছিলেন, যে দুর্নীতির প্রাতিষ্ঠানিক দুর্নীতি তৈরি করেছিলেন, বাঙালিকে কয়েকটা দশক বা কয়েকটা শতক হয়তো পিছিয়ে দিয়েছেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো নৈতিক এখতিয়ার নেই, অধিকার নেই শিক্ষা সংক্রান্ত কোনো আন্দোলন করার, এটা আমি মনে করি।
একই সাথে আমি মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামার অর্থ হলো এই আন্দোলনটাকে, অর্থাৎ ছাত্রদের এই আন্দোলনটাকে কুলসিত করা। এই কারণে আমি বলছি যে দেখো, সারা ভারতবর্ষের, আমি অবাক হয়ে গেছি, অরুণাচল প্রদেশ থেকে শুরু করে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পর্যন্ত যে স্বতঃস্ফূর্ত আন্দোলন মোদী সরকারের বিরুদ্ধে, সেই আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায় যেই মুহূর্তে পড়বে, মানে যুক্ত হবেন, সেই মুহূর্তে কিন্তু মানে এক মন দুধের মধ্যে এক ফোঁটা চনা পড়ার মতন, ফলে দুধটাই নষ্ট হয়ে যাবে, ফলে আন্দোলনটাই নষ্ট হয়ে যাবে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যত দূরে থাকবেন তত কিন্তু আমি মনে করি আন্দোলনের পবিত্রতা রক্ষা হবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় যতই এই আন্দোলন, ছাত্র আন্দোলনের মধ্যে যুক্ত হবেন, ততই কিন্তু সায়ন্তনরা বা বিজেপি বলবার সুযোগ পাবে যে দেখো, মমতার মতন ভ্রষ্টাচারী তিনিও এই ছাত্র আন্দোলনের সাথে যুক্ত হয়েছেন। যেমন করে মানে লক্ষ লক্ষ আন্দোলনকারীকে ভুলে গিয়ে সায়ন্তন বারবার ওমর খালি বলে চিৎকার করে যাচ্ছে, অর্থাৎ অ্যাজিভ যেন এটা অ্যান্টি ন্যাশনাল। আর লক্ষ লক্ষ লোক যে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন, যেখানে অরিজিৎ সিং এর মতন মানুষ অংশ নিচ্ছেন, মানে যেখানে সচিন তেন্ডুলকরের মতন মানুষ, সংবেদনশীল মানুষ অংশ নিচ্ছেন, সেটা তার চোখে পড়ছে না। ওমর খালি বলে চিৎকার করে এটাকে অ্যান্টি ন্যাশনাল বলে প্রমাণ করবার চেষ্টা করছেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যত আন্দোলনের মধ্যে যুক্ত হবেন, ততই কিন্তু আন্দোলনটা ফিকে হয়ে উঠবে এবং শাসক দল, কেন্দ্রের শাসক দল কিন্তু সুযোগ পাবেন বলতে যে দেখো, এই আন্দোলনে মমতাও যুক্ত আছে। এবং একই সাথে তোমায় বলতে চাই, এই দিনটা মমতা বন্দ্যোপাধ্যায় দেখারই ছিল। তার কারণ তিনি যখন শাসক ছিলেন, বিরোধীদের উপর যে অত্যাচার তিনি করেছিলেন, যেভাবে বিরোধী নেতা শুভেন্দু অধিকারীকে বারবার আটকে রেখেছিলেন, 101 বারের উপর শুভেন্দু অধিকারীকে কেবলমাত্র হাইকোর্টে মামলা করে তার সভা সমিতির জন্য আদেশ আদায় করতে হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন বিরোধীদেরকে শত্রু ভেবেছেন। তারই her coin, he got his own coin, or in other word we can say যে he received his own her own coin. এটা কিন্তু পরিষ্কার যে তিনি যে রাজনীতিটা করেছিলেন, সেই রাজনীতিটা তিনি ফেরত পাচ্ছেন। কিন্তু এটার মধ্যে গণতন্ত্রের অভাব কিন্তু আমি লক্ষ্য করছি। আমি বারবার তোমাকে বলছি যে গণতন্ত্রে সংবিধানের 19 নম্বর ধারায় এক্সপেক্ট করে যে সমস্ত রাজনৈতিক দল স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার পাবে, শান্তিপূর্ণভাবে, অবশ্যই শান্তিপূর্ণভাবে, কোনো হুলিগানিজম করে না, সাংবাদিককে পিটিয়ে না, বা কাউকে রক্তাক্ত করে না। বিশ্বনাথ বলছে যে পেইড ব্যাক বাই ওন কয়েন, কিন্তু আমি বলছি যেটা আজকেও মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আমি যেটা নিয়ে অনির্বাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে আসবো, সেটা হচ্ছে সোমবার তার যন্তর মন্তরে যাওয়ার কথা এবং এদের পাশে দাঁড়ানোর কথা। আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় যার আমলে শিক্ষা দুর্নীতিতে এত বড় কাণ্ড ঘটে গেল, 26,000 চাকরি চলে গেল শুধু এই দুর্নীতির কারণে, চাল থেকে কাকড় আলাদা করা গেল না এই দুর্নীতির কারণে। এবং তারপর খেয়াল রাখবেন কোন ব্যবস্থা তৎকালীন তৃণমূল কংগ্রেসের সরকার নিয়েছিল। পার্থ চট্টোপাধ্যায়কে সরানো হয়েছিল কখন? যখন তাকে গ্রেফতার করা হয়েছিল, তারপরে তৃণমূল কংগ্রেস সাংবাদিক বৈঠক করে পার্থ চট্টোপাধ্যায়কে সরানোর কথা বলেছিল। আমি বলছি অনির্বাণ, কোন মুখে তাহলে এত বড় দুর্নীতির কালি যার গায়ে লেগে রয়েছে, যে সরকারের গায়ে, যে দলের গায়ে লেগে রয়েছে, কোন মুখে তারা তাহলে সোমবার যন্তর মন্তরে গিয়ে তাদের পাশে দাঁড়ানোর কথা বলবে? সেই হিসাব ধরলে তো ক্রমাগত মিথ্যে খবর ছড়ানোর দায় ম্যাক্সিমাম সাংবাদিকের পদত্যাগ করার কথা ছিল। কে কোন মুখে কোন আন্দোলন করবে সেটা তো সাংবাদিকরা ঠিক করে দেবে না। একটি রাজনৈতিক দল হিসেবে আমাদের অধিকার, সাংবাদিকরা বারে বারে সত্যি খবর দেখানোর জন্য কিভাবে টার্গেটেড হতে হয়েছে সাংবাদিকদের এবিপি আনন্দ ভালো মতন জানে। আমি এবিপি আনন্দ নাম করে তো বলিনি, তোমার গায়ে লাগলো না। আমার কথা হচ্ছে এখানে বিশ্বনাথ দা যেটা বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনে থাকলে বিজেপির সুবিধা হবে, বিশ্বনাথ দাকে আমি মনে করিয়ে দিতে চাইবো, প্রথমে পুলিশ পারমিশন দিয়ে তারপর সেটা উইথড্র করে। এই বাংলায় যে কোনো সংগঠিত রাজনৈতিক দল হিসেবে বিজেপির কাছে ইতিহাসটা কিন্তু সায়ন্তন বসু এখনই তুলে দিতে পারবেন। আমি দু একটা ছাড়া বাকি বলতে পারবো না যে কতগুলো অনুমতি দেওয়ার পর সেগুলো প্রত্যাহার করা হয়েছে। আচ্ছা, তুমি কেন আমার এত ইন্টারাপ্ট করছো? তুমি তো বিজেপি। না না, আমি বলি তথ্য বলে পাল্টা তথ্যগুলো আমার দায়িত্ব দর্শকদের জানানো। বিজেপির তথ্য বিজেপি দেবে, তুমি বলছো না না না, আমি বলছি সমানভাবে যদি যে কথা বলছো তার কাউন্টার আর্গুমেন্ট থাকার হলে আমাকে সেটা দিতে হবে। সঞ্চালক হিসেবে সেটা আমার দায়িত্বের মধ্যে পড়ে, দয়া করে সেইটা স্মরণ করিয়ে দিও না। আমি তো বিশ্বনাথের কথার উত্তর দিচ্ছি, বলছি বিজেপি পুলিশের কথা রেগে যাচ্ছে এবিপি আনন্দ সঞ্চালক। অদ্ভুত। এখানে কথাটা হচ্ছে এই তো একজন দলীয় মুখপাত্র এসে যদি সঞ্চালকের কি দায়িত্ব সেটা স্মরণ করিয়ে দেয় তাহলে খুব মুশকিল। না না, তুমি তোমার কথা নিশ্চয়ই, তুমি তোমার কথা শেষ করো। আমাকে শেষ করতে তুমি তোমার কথা শেষ করো। পুলিশ প্রাথমিকভাবে পারমিশন দেয়
দিয়ে সেটা আবার উইথড্র করে, সেটা ডিনাই করে দেয়। এখানে যদি বিজেপির সুবিধা পাওয়ার যে ন্যারেটিভ বিশ্বনাথ দা বললেন সেটা যদি ট্রু হতো তাহলে পারমিশন ডিনাই করতো না, প্রথমে দিয়ে তারপর ডিনাই করতো না। আচ্ছা, মিছিলের পারমিশন ডিনাই করলো, আমরা কি করলাম, হাইকোর্টে মামলা করা হয়েছে, আমরা সিআইটি রোডের ওই পদ্মপুকুরের মোড়ে আমরা জমায়েত হলাম, আমরা অপেক্ষা করছিলাম যদি হাইকোর্ট পারমিশন দেয় আমরা মিছিল করব, যদি না দেয় আমরা মিছিল করব না। আমরা প্রশাসনকে সেটা জানিয়েও দিয়েছিলাম। তা সত্ত্বেও কোনো প্ররোচনা ছাড়া, আমি নিজে সেখানে ছিলাম, কোনো প্ররোচনা ছাড়া আমাদের একটি ম্যাটাডোর ছিল, সেটাকে অত ভিড়ের মধ্যে পুলিশ চালাতে শুরু করে দেয়। রীতিমতো যে কেউ আহত হতে পারতেন। এই অবস্থাতে আমাদের নেতৃত্ব বলেন কেউ এখানে জমায়েত করবেন না, আপনারা ডিসপার্স হয়ে যান। যখন সবাই সরে যাচ্ছে সেই অবস্থাতে পুলিশ গিয়ে কুণালদা, বৈশানরদা ইত্যাদি প্রত্যেককে গ্রেপ্তার করা শুরু করে, লাঠিচার্জ করা শুরু করে। তার প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে আসেন। এখানে আন্দোলন সংগঠিতভাবে হোক অসংগঠিতভাবে হোক করবার অধিকার প্রত্যেকের আছে, এবং রাজনৈতিক দল হিসেবে তৃণমূল কংগ্রেস যে বিজেপির কাছে আসল থ্রেট, সেটা পুলিশের এই ডিনায়াল থেকে এবং তাদের ব্যবহার থেকে আমরা প্রত্যেকবার বুঝতে পারি। আমি তথ্য চাইলে আমি এগুলো আর বলতে রাজি নই। আমি শুধু এটুকু বলতে পারি, শুধু বিরোধী দলনেতা নয়, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর প্রোগ্রামের পারমিশনও কোর্ট থেকে নিতে হতো। কোর্ট পারমিশন না দিলে আমরা করতে পারতাম না। আজকে তো কোর্টের আইনকে অমান্য করা হতো। প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি জননেত্রী, তিনি অনেক বড় নেত্রী। সত্যি কথা বলছি, আজকে হয়তো শ্মশান যাত্রীদের থেকেও তার সঙ্গে কম সংখ্যা। এত বড় নেত্রী আমি দেখলাম, শ্মশান যাত্রীতে যে কজন থাকে তার থেকে কম সংখ্যা। ট্র্যাজেডি, এটা ট্র্যাজেডি। আর যিনি আইনের রক্ষক ছিলেন, 15 বছর প্রশাসক ছিলেন, তিনি উইদাউট হেলমেটে বাইকে চলছেন, তার সঙ্গে পাশের বাইকগুলোতে 3জন 4জন যাচ্ছে, তাদেরও কোনো বাইক নেই, তাদের বাইকের কোনো হেলমেট নেই। যাই হোক, এটা ওনাদের কাছে আইন টাইন ভাঙা বড় ব্যাপার নয়, আমি কিছু বলতে চাই না। আমি বিশ্বনাথ দা যে পয়েন্ট তুললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বা ওমর খালিদ এই প্রসঙ্গগুলো, অরিজিৎ সিং ওতে আন্দোলনে আছে, ভালো তো, অরিজিৎ সিং থাকবেন, সচিন তেন্ডুলকার তার সংবেদনশীলতা প্রকট করবেন, এটা তো আন্দোলনের পক্ষে শুধু ভালো নয়, দেশের পক্ষে মঙ্গল। আমাদের চিন্তাটা অন্য জায়গায়। আমি টার্গেট করার কথা বলছি না, একটা ছাত্রদের আন্দোলন, সেই আন্দোলনকে দেশ বিরোধী শক্তি যাতে হাইজ্যাক করতে না পারে, সেটা আমাদের চিন্তা। তার জন্য আমি অরুণা রায়ের নাম নিয়েছি, তার জন্য আমি ওমর খালিদের নাম নিয়েছি, তার জন্য আমি দীপঙ্কর ভট্টাচার্যের নাম নিয়েছি, অন্য কোনো কারণে নিইনি। কি প্রসঙ্গ? আজকের এই যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যে পথে নামলেন, অনুমতি নেই, যেখানে পুলিশ অনুমতি দেয়নি, হাইকোর্ট অনুমতি দেয়। একটু অনিল দা রিঅ্যাকশন নেব। সবাই চলে গেছে, প্লিজ দুজনকে থামালাম। মমতা ব্যানার্জি তৈরি করে প্রথমেই আপনার করে ইমাম ভাতা দিয়ে পোলারাইজেশন করেছে, 7 বছর পরে আর হিজাব লাগিয়ে রেড রোডে গেছেন। কোন মুখ্যমন্ত্রীর কাছে ওইখানে গিয়ে হিজাব লাগিয়ে এরকম করে তা ভুলভাল মন্ত্র বলেন, কলমা পড়েন? শুভেন্দু অধিকারীও যেত, বলুন। কোন মুখ্যমন্ত্রী যায়নি। শুভেন্দু অধিকারী যেত তো। আর যেটা বলছেন মমতা ব্যানার্জি ওখানে গেছেন, যাবেটা কোথা থেকে? 7 দিন ধরে বন্ধ করে অনিলকে বলতে দিন প্লিজ। অনিল, আচ্ছা, আরে আপনাদের সরকারটি সমাসনে চলে যাবে কদিন, প্লিজ। অনিল জানা। দেবরবেল যেটা বললেন যে হচ্ছে মমতা ব্যানার্জি ওখানে গেছেন, মমতা কবে আইন মেনেছেন বলুন তো? কবে মেনেছেন? দেশের মহামান্য শীর্ষ আদালত বারবার বলেছেন ডিএ দিতে, আজ পর্যন্ত দেননি। জাগলারি অ্যাওয়ার্ড করেছেন, টাটা কোম্পানির টাকা ফেরত দিতে বলেছেন, টাইম লিমিট হয়ে গেছে। যারা পয়সা দিয়ে টাকা নিয়ে চাকরি নিয়েছিল, যাদের চাকরি বিক্রি করেছেন, তাদের টাকা ফেরত দিতে বলেছেন। কোনটা করেছে? বলেছেন যা গেছে তা গেছে। যা গেছে তা গেছে, এবং কোথায় গেছে সে তো ওনার মুখপাত্রই বলে দিচ্ছে কোথায় গেছে। এখন কথা হচ্ছে উনি কোন আইনটা মেনেছেন। দেশে একটা চিন্তা কোনো একটা মার্ডার, ওইরকম ব্রুটাল মার্ডার কেসে ডাক্তার মার্ডার হয়েছে, নিট কেলেঙ্কারির ইস্যুতে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ নিয়ে উনি মমতা বন্দ্যোপাধ্যায় কবে রেড রোডে গেছেন সেটার উত্তর দিলেন। সিবিআই সেটা আবার আমাকে রিপ্লাই করতে হবে? আমি বরং রবীন্দ্রনাথ যে কথাটা বললেন খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন, আমাকে বলতে অনিল, আমাকে বলতে শুনুন, আমার কথাটা বলতে আপনাকে বলতে যায় না, আর আমাকে বলতে বলেন, আমাকে বলতে বলেন দরকার। রবীন্দ্রনাথ দা বললেন যে মাথাকে দায়িত্বে রেখে তদন্ত হয় না, একদম ঠিক কথা বলেছেন। সিবিআই কার্যত যে অফিসের আন্ডারে পিএমও, মাথা অ্যাকচুয়ালি সে। এখানে ধর্মেন্দ্র প্রধান হাতের পুতুল মাত্র। এই গোটা কেলেঙ্কারি, দেশজোড়া কেলেঙ্কারির মাথা আসলে নরেন্দ্র মোদী নিজে, প্রধানমন্ত্রী নিজে। এখানে প্রধানমন্ত্রীর দায় এবং দায়িত্ব ছাড়া এত বড় কেলেঙ্কারি হওয়া সম্ভব নয়। এই যে মাথা মাথা করে বলতেন না, আসল মাথা হলো নরেন্দ্র মোদী। সে কারণে তার সিবিআই এই কদিন পর
ধর্মেন্দার কি বলেছিলাম একেবারে কেন্দ্রে দিল্লিতে যে যন্তর মন্তরে যে বিক্ষোভ সেই ছবি আপনাদের সামনে আমরা দেখিয়েছি। আর এইবার যে ছবিটা রাখবো যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তিনি চাপের মুখে শেষ পর্যন্ত তার পদ থেকে ইস্তফা দিয়েছেন ধর্মেন্দ্র প্রধান। আর ইস্তফার পর কলকাতায় মিছিল হলো, মেডিকেল কলেজ থেকে ধর্মতলা পর্যন্ত সার্ভিস ডক্টরস ফোরাম সহ চিকিৎসকদের যে সংগঠন তারা মিছিল করলেন। দেখুন, প্রবল ছাত্র আন্দোলন, দেশ জুড়ে বিক্ষোভের আবহে চাপের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান। আন্দোলনকারীদের কঠোর মনোভাব, জেদ, অনড় অবস্থানের কাছে পিছু হটল কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকার। শুক্রবার যে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে ধর্মতলায় ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল, পথে নেমেছিল বামপন্থী ছাত্র যুব সংগঠনগুলি এবং ককরোচ জনতা পার্টির সদস্যরা, শনিবার সেই ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দেওয়ার পর মিছিল হলো কলকাতায়। কলকাতা মেডিকেল কলেজ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করলো সার্ভিস ডক্টরস ফোরাম সহ চিকিৎসকদের বিভিন্ন সংগঠনগুলো। এই মিছিলে পা মেলান নার্স ও স্বাস্থ্যকর্মীরা। এটা আন্দোলনের বিরাট জয়। সরকার বাধ্য হলো প্র্যাকটিক্যালি সারা দেশ জুড়ে আন্দোলনের আগুন যেভাবে ছড়িয়ে পড়েছে, এর পরে ডিমান্ড উঠতে হয়তো যে প্রধানমন্ত্রীর দিকে, ফলে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ না করে কোনো উপায় ছিল না। ককরোচ জনতা পার্টির সমর্থনে ঠাকুরপুকুরে মিছিল করলেন ছাত্রছাত্রীরা। ডায়মন্ড হারবার রোড ধরে মিছিল করেন তারা। মিছিল থেকে শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কারের দাবি ওঠে। ঠাকুরপুকুর বাজার থেকে শখের বাজার পর্যন্ত ঠাকুরপুকুর থানার একাধিক অফিসার তারা আমাদের সাথে প্রত্যেকদিন প্রতিনিয়ত আমাদের সাথে যোগাযোগ করেছেন। আমাদের কি রুট, আমরা কিভাবে মিছিলের মুড করতে চাইছি সেই নিয়ে কথা বলেছেন। এইটা পুলিশ প্রশাসনের আরো সতর্ক হওয়া উচিত ছিল যে তারা এই যাতে যেভাবে গুন্ডারা এই মিছিলের সামনে ঢুকলো একটা গণতান্ত্রিক শান্তিপূর্ণ মিছিলে। শখের বাজারের কাছে একদল যুবক এই মিছিলকে লক্ষ্য করে স্লোগান দিলে উত্তেজনা ছড়ায়। মাঝখানে থেকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শুক্রবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি। ধর্মতলায় ধুমধুমার পরিস্থিতি তৈরির জেরে নামাতে হয়েছিল র্যাব। পুলিশকে লক্ষ্য করে জুতো বোতল ছোড়া হয়েছিল, অবরুদ্ধ হয়েছিল রাজপথ। সেই ঘটনায় শনিবার বিধানসভায় কড়া প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই ঘটনায় গুন্ডা দমন আইন প্রয়োগ করার কথা বলেছেন তিনি। সেই জলের বোতলগুলো হাজারে হাজারে কিভাবে ছুঁড়ছিলেন লোক দেখেছে। ডিম ছোড়াটা যদি বাংলার সংস্কৃতি না হয়ে থাকে, সাংবাদিকদের উপরে বোতল আর জুতো ছোড়াটাও বাংলার সংস্কৃতি হতে পারে না। এই জন্যই গুন্ডা দমন আইন এনেছিলাম। এই জন্যই গুন্ডা দমন আইন রাজ্যপাল মহোদয় পাস করেছে। এর প্রয়োজনীয়তাটা কতটা ছিল বাংলার মানুষ দেখেছে। বহিরাগতরা ঢুকে গন্ডগোল পাকিয়েছে বলে এদিন দাবি করেছে কলকাতার ককরোচ জনতা পার্টির সদস্যরা। আমরা পুলিশ প্রশাসনকে মেল করে জানিয়ে দিয়েছিলাম যে আমরা এই মুভমেন্টকে, এই মিছিলকে ওনাদের পারমিশন পাইনি বলে আমরা এই মিছিল করছি না। এই প্রশাসন ওই জন্য পুলিশ প্রশাসনের পারমিশন না পাওয়ার জন্য ককরোচ জনতা পার্টি কলকাতা করেনি। এবং এই আমরা পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করছি, যেই অছাত্ররা গুন্ডামি করবে বলে ছাত্রদেরকে সামনে রেখে এই মিছিলে ঢুকেছিল তাদেরকে চিহ্নিতকরণ করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। বামপন্থী ছাত্র সংগঠন নেতৃত্ব নিলে পরেও তারা কিন্তু শেষ পর্যন্ত সেই আন্দোলনের নেতৃত্ব দিতে পারেনি। কালকে আমার কাছে যেটা খবর, যে ডোরিনা ক্রসিংয়ের কাছাকাছি আসার আগেই যারা শিয়ালদা থেকে যাত্রা শুরু করেছিল তাদের সাথে একটা বড় ভিড়। তারা কোথা থেকে এসেছিল আপনারা নিশ্চয়ই আগামী দিনে পুলিশের কাছ থেকে খোঁজ পাবেন, গ্রেপ্তারি শুরু হলেই বুঝতে পারবেন। তারা একসাথে এসে জড়ো হয় এবং তারা একটা বিরাট সংখ্যায় তারা ঢোকে। শুক্রবারের গন্ডগোলের ঘটনায় ইতিমধ্যেই 70 জনকে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে। অনির্বাণ বিশ্বাস ও সুদীপ্ত আচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। কাজী মাসুম আক্তার। দেখুন, ককরোচ জনতা পার্টির কলকাতার আন্দোলনটা মূলত বামেদের কাছে এবং কংগ্রেসের কাছে চলে গিয়েছিল। তাদের ছত্রছায়ায় আমরা দেখেছি, ককরোচকে দেখেছি। এখন এই আন্দোলনটা যে শুরু হলো, তারাই শুরু, তারাই মধ্য, তারাই শেষ। মধ্যিখানে যদি কোনো দেশদ্রোহী গুন্ডা বদমাস ধান্দাবাজ লোক ঢুকে যায়, সে দায়িত্ব তো তাদেরই নিতে হবে। তারা ঢুকে গেল আমার আন্দোলনে, তারা কলুষিত করলো, তারা সাংবাদিকদের ধরে মারলো, তারা পুলিশকে ধরে মারলো, হাত মাথা মুখ ফাটিয়ে দিল।
তারা নরেন্দ্র মোদীর মা তুলে গালাগাল দিল, আমি নিজে শুনেছি মা তুলে গালাগাল দিচ্ছে। এবং তারা কলকাতার মার্কা মারা দুষ্কৃতী। মুশকিল হচ্ছে হুমায়ুন কবির একটা কথা বলে দিয়েছিল, একটা জাতি আছে তাদেরকে গরম খাইয়ে দিলে পাগল হয়ে যায়। তাদের গরমটা খাওয়ানো কি? ভোটের জন্য? কটা ভোটের জন্য? এতে কি নির সমস্যার সমাধান হবে? এই যে গরম খাইয়ে দিয়ে তারা এখন 7 পুরুষ পর্যন্ত তাদেরকে শায়েস্তা করে দেওয়া হয়। আজকে গুন্ডা দমন আইন আছে বলে মাননীয় মুখ্যমন্ত্রী বললেন, আজকে তারা অ্যারেস্ট হবে, 70 জন আইডেন্টিফাই হয়েছে, কয়েকজন গ্রেপ্তার হয়েছে। আমরা এর আগে বারুইপুরে দেখেছি 70 জনের মতো হিন্দুদেরকে মারার জন্য তারা গ্রেপ্তার হয়েছে, তাদেরকে লইয়ে দেওয়া হবে, তাদের পাশে থাকা হবে। তার আগে শামসেরগঞ্জে দেখেছি একাধিক বাচ্চা বাচ্চা ছেলেদেরকে পাথরবাজি করে লকামে ঢুকিয়ে দিয়েছে। এই কাজ যারা করলো গোটা মুসলমান সমাজ দেখে গেল। আচ্ছা, আমি কিছুক্ষণ আগে দর্শকদের জানাচ্ছিলাম, হ্যাঁ শুক্রবারই তাণ্ডব। বেশ বেশ, আমি দর্শকদের কিছুক্ষণ আগে জানাচ্ছিলাম যে মুখ্যমন্ত্রী বিধানসভায় 5 জনের নাম বলেছেন, তাদের মধ্যে মোহাম্মদ আফরোজকে অন্ডাল থেকে পুলিশ গ্রেপ্তার করেছে। এই মুহূর্তে খবর পাচ্ছি আরো একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সৈকত গিরি, দেখুন, প্রথমত হচ্ছে আমরা আলটিমেট আলোচনায় কি বুঝলাম, যে এতদিন ধরে একটা আন্দোলন চললো, দেশের একটা বড় অংশের ছাত্র সমাজ জেনজি তারা রাস্তায় নামলো, আর শাসক দল তারা রাস্তায় নেমে কি খুঁজলো না উমর খালিদ, আফরোজ, কোথায় লায়েক আলী, মুসলমান নামগুলোকে লাগিয়ে দাও, মোটামুটি মুসলমান লাগিয়ে দাও। আবার কোথাও আরবান নকশাল, আপনার বড় সময় বলিনি, আপনি জামাটা পাল্টে ফেলুন, বেকার গেরুয়াটা পাথরবাজিটা কে করলো? ইটবাজি। মির্জাপুর বলে একটা জাতি আছে, মির্জাপুর বলে একটা জাতি আছে, এত উত্তেজিত হবেন না। ও দিদির হয়ে দাওয়ালি করতে, তৃণমূলের হয়ে দাওয়ালি করতে, মমতার হয়ে দাওয়ালি করতে। সৈকত বলেন, আমি বলি আপনার ওটা ইট ছিল, এসব আছে মির্জাপুররা প্রতি যুগে যুগে থাকে। জাতির নামে মির্জাপুরগিরি অনেকে শুনুন না, বলতে দিন। আপনারা মধু পাচ্ছেন, আপনারা পলিটিক্যাল মধু পাচ্ছেন, ভারতরত্ন, বঙ্গরত্ন, এরা কারা পেয়েছে? মধু আমরা পাই। বিজেপির শুনেনি সৈকত কি বলতে শুনেনি। আমি কাজী মাসুদ আক্তারকে থামালাম। সৈকত গিরি, কন্টিনিউ। আমার দুটো কথা খুব পরিষ্কার, সৈকত গিরি শুধুমাত্র সৈকত, আমি দুটো কথা খুব পরিষ্কার বলি। দেখো, আমরা তো এত আলোচনা করছি, এই আলোচনার মধ্যে দিয়ে কি বললাম, তৃণমূলে 15 বছরে শিক্ষা দুর্নীতি হয়েছে, এত কিছু হয়েছে। আচ্ছা, 26,000 চাকরি চুরির মামলা কোন জায়গায়? এসএসসি প্রাইমারি টেটের মামলা কোন জায়গায়? আজকে তৃণমূলকে সায়ন্তনদা গলার শিরা ফুলিয়ে চিৎকার করছে। আচ্ছা, আপনার লজ্জা করে না? সেই তৃণমূলের 80 জন এমএলএ, 20টা এমপির সঙ্গে আপনার দলের মুখ্যমন্ত্রী রাত্রিবেলা ডিনার করে, তাদেরকে পুরো তৃণমূলটাকে আপনারা কোলে বসিয়েছেন। আপনারা তৃণমূলের বিরুদ্ধে গালিগালাজ করবেন। আজকে তৃণমূলটা আছে কোথায়? আপনাদের এই চোরগুলো, আমরা তো বুদ্ধবাবুর সঙ্গে ডিনার করেছি। আসলে আমরা তো বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে ডিনার করেছি। শান্তনদা প্লিজ, আপনাদের দোষ না শান্তনদা, আপনারা চোরেদের, ডাকাতদের, দুর্নীতিগ্রস্তদের বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকিয়ে রেখেছেন 14 সাল থেকে। পাপ একবার করেছেন, 10 বছরে 152 বার পাপ করেছেন। আজকে চোখের জলের মতন করে, আলোর মতন করে প্রেস কনফারেন্স করে, ভিডিও বার্তা করে বলছেন যে আমি মর্মাহত, এটা পাপ কাজ। 152 বার পাপ করার পর এইরকম পাপী সরকার, তারা ক্ষমতায় থাকবে কেন? কেন ক্ষমতায় থাকবে? 20-র উপরে প্রাণ চলে গেছে, এতগুলো মেধাবী ছাত্র তারা আত্মহত্যা করলো। নিঃসন্দেহে প্রশ্ন তুলছে যে তাহলে যে অভিযোগগুলো ছিল, যার মধ্যে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ ছিল, সেই অভিযোগগুলোর কি হলো? এর মধ্যে অবশ্যই নিঃসন্দেহে মেসি কাণ্ড সামনে আসবে, খুব সম্প্রতি তারাতলায় যে গোডাউন বিপর্যয়ের ঘটনা সামনে আসবে, একেবারে দর্শকদের স্মরণে থাকবে যে তালিকা তুলে ধরে পর্যন্ত বলেছিলেন যে কার নাম রয়েছে। আমি বলছি সেই তদন্তে তাহলে কতদূর কি হলো, এই প্রশ্নগুলো কিন্তু আজকে সৈকতরা তুলতে শুরু করেছে। শান্তনু, দেখুন, এটা তো সময় লাগবেই। রশিদ খানের কেলেঙ্কারির কথা যদি আমরা তুলি, তার কনভিকশন কত বছর পরে হয়েছিল, যে রশিদ খানের লাল ডায়েরি বেরিয়েছিল, বউবাজার বিস্ফোরণ, ভুলে গেলে চলবে? সিপিএম এর আমলে অনেক ঘটনা ঘটেছে, অনেক সবকিছুতে সময় লাগে। এনাদের জোট সঙ্গী লালু প্রসাদ যাদব কনভিক্টেড চারা ঘোটালায়, যখন বলেছে ভাই আমি বলিনি, যখন বলেছে আমি বলিনি, ভাই ভাই যখন যখন লালু প্রসাদ যাদব কনভিক্টেড, সেই আসামির সঙ্গে এরা সরকার চালিয়েছে একসঙ্গে। এরা দুর্নীতির কথা আমাদেরকে বোঝায়, আমাদেরকে বলে। আজকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগ করেছে, কেন রাজ্যের শিক্ষামন্ত্রী সেদিন কান্তি বিশ্বাস পদত্যাগ করেনি? জানেই না, দেখুন, কার্যত এই আন্দোলন যে অবস্থা থেকে শুরু হয়েছিল, তাতে এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই যে কোনো সংগঠিত রাজনৈতিক দল এটা শুরু করেনি।
কার্যত অনামি কিছু মুখ তারা ডাক দিয়েছিল এবং তারপরে কার্যত স্নোবোলিং এফেক্ট কোথায় গিয়ে পৌঁছতে পারে সেটা আমরা দেখেছিলাম। এবং পার্লামেন্ট চলোর দিন দিল্লি পুলিশ, যা কিনা অমিত শাহের নিয়ন্ত্রণে, তারা পেরেক লাগানো লাঠি দিয়ে এই বাচ্চাদেরকে পিটিয়েছিল। আপনি গিয়ে দেখেছিলেন না? আপনি গিয়ে দেখেছিলেন তো? আপনি আমি বলছি নিঃসন্দেহে সেই প্রশ্নটা ঘুরে ফিরে যেটা আমাদের আলোচনায় বারে বারে এসেছে, যে হয় আপনি যদি দল বদল করেন কিংবা শিবির বদল করেন, তাহলে যাবতীয় যা অভিযোগগুলো রয়েছে তার বিরুদ্ধে তদন্ত কি ক্রমশ শ্লথ হয়ে যায়, তার সেই তদন্ত গতি কি হারায়? নিঃসন্দেহে এই প্রশ্নগুলো উত্তর আমি রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে। সঙ্গে এটাও আমি যোগ করতে চাইবো যে আজকে যে নিট আন্দোলন এবং তার যে পরিণতি আজকে দেখা গেল, পলিটিক্যাল যদি ডিভিডেন্ড বলি রবীন্দ্রনাথ বাবু, তাহলে সেটা কার ঝুলিতে যেতে চলেছে? প্রথম নম্বর বলি যে এটা ঘটনা যে একটা অদ্ভুত একটা দল হয়েছে, যে দলকে মুখ্যমন্ত্রীর সদিচ্ছা আমি এই মুহূর্তে কোনো প্রশ্ন করছি না, কারণ তিনি বারবার বলছেন আইনের শাসন প্রতিষ্ঠা করব। কিন্তু তার পাশাপাশি যে দলকে উনি প্রশ্রয় দিচ্ছেন, অর্থাৎ তৃণমূল ভেঙে যে দলটা তৈরি হলো, তাতে যারা গিয়ে ঢুকছে তাদের বিরুদ্ধে, প্রত্যেকের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী অথবা মুখ্যমন্ত্রীর দলের যারা আছেন তারা অভিযোগ জানিয়েছেন এবং প্রকাশ্যভাবে অভিযোগ জানিয়েছেন। হাতে বিধানসভার মধ্যে দাঁড়িয়ে জনাব ফিরহাদ হাকিমের সই তারাতলার বিল্ডিংয়ের তলে, প্ল্যান স্যাংশনের তলে আছে বলে বলছেন, তিনি চলে গেলেন, তার গোটা ব্যাপারটা মিটে গেল। আবার ভবানীপুরে উনি বললেন 90টা ফয়াজ খান, তার জনাব জাভেদ আহমেদ খানের ছেলে ফয়াজ খানের 90টারও বেশি বেআইনি সম্পত্তি আছে, তার বিরুদ্ধে তদন্ত থেমে গেল যখন উনি চলে গেলেন। উনি ওই দলে ভৃতব্রত তৃণমূলে গেল। এখন গতকাল ফিরহাদ হাকিম এবার তিনি পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের প্রশংসা করেছেন এবং সেই কথা বলতে গিয়ে তিনি বলছেন যে আমি তো আপনাদের হয়ে কথা বলছি, তাহলে আমাকে কেন বিরোধী করে দিচ্ছেন? আমি এই জায়গাটাই বুঝতে পারছি না। মানে অনেক বিজেপি কর্মীর প্রশ্নও আমি তুলছি, কারণ আমি এমন ট্যাক্সিওয়ালার সঙ্গে এসছি যে বিজেপিকেই ভোট দিয়েছে, সে আমাকে এই কথাই জিজ্ঞেস করেছে, বিশ্বাস করুন সে জিজ্ঞাসা করেছে যে কি হলো লাভ স্যার আমাদের, আমরা তো এই চোর, কাটমানিখোর, সিন্ডিকেট, হ্যানা তানা এদের থেকে মুক্তি হতে চেয়েছিলাম। এত ভোট পেয়ে যে বিজেপি জিতলো, তার কি দরকার ছিল ওদেরকে নিয়ে আসার? ওদেরকে সবাইকে ভরে দিলে কি ক্ষতি হতো? আমি এর জবাব দিতে পারি। আমি বললাম আমিও বুঝতে পারছি রবীন্দ্রনাথ। সুতরাং এই জায়গাটায় কিন্তু মাথায় রাখতে হবে, বিজেপি কর্মী যারা আছে তাদের প্রশ্ন আসছে। নীলাদ্রি শেখর দানা প্রশ্ন করছেন, একজন এমএলএ, যারা আমাকে জেলে পাঠালো, আমার কর্মীদের বিরুদ্ধে চক্রান্ত করলো, তাদের সঙ্গে আমি মিটিং করব না, অথচ তাদের সঙ্গে গিয়ে মিটিং করছেন মুখ্যমন্ত্রী। তার কি খুব ভালো লাগছে? সুতরাং ভালো লাগা যে লাগছে না বিজেপি কর্মীর, সেটা অন্তত আমি বুঝতে পারছি, কারণ রাস্তায় ঘাটে আমি মিশছি এবং তাদের সঙ্গে কথা বলছি। এইবার আমি আসছি যে এই যে ককরোচ জনতা পার্টির ফয়দাটা, লাভটা কার হবে? লাভটা হবে আলটিমেটলি যুবশক্তি, লাভ কোনো দলের হবে না। এইটা ঘটনা যে একবার অন্তত প্রমাণ করে দিতে পারলো যে সমস্ত যুবশক্তি যদি রুখে দাঁড়ায় তাহলে পিছিয়ে যেতে পারে। সে যত অনামী সংস্থায় হোক, তাদের যত কোনো দল না থাক, তাদের কোনো সংগঠন না থাক, তারা যদি একবার স্নোবল এফেক্ট করে, সে মানে তাদের যে জাস্ট কজের জন্য লড়াই করতে দাঁড়িয়ে যায়, তাহলে যে কোনো শক্তি ভয় পাবে। এই বিষয়টা কিন্তু ভারত, পশ্চিমবঙ্গ কেন সারা ভারতের মানুষের কাছে শিক্ষা, যে একজোট হয়ে এইরকম যে লড়াই, এদের তো কোনো মতাদর্শের জন্য এরা লড়েনি। এদের সামান্য দাবি যে তোমরা ঠিকঠাক মতো পরীক্ষা নাও, রেজাল্ট বের করো এবং আমাদের যোগ্য মেরিটকে প্রাধান্য দাও, সেখানে যা হতে পারে হোক, যা হোক, আমাদের কিছু যা আসলে আমরা ভোটে জিতে গেছি, এইটা চলবে না। এই ব্যাপারটা যে প্রমাণ করলো, এটা ভারতীয় গণতন্ত্রের জয়, এটা ভারতীয় যুবশক্তির জয়। এটাকে কোনো রাজনৈতিক দলের জয় বলে কোনোভাবে দাগিয়ে দেওয়া যাবে না। এটা সম্পূর্ণভাবে ভারতীয় গণতন্ত্র, একেবারে যুবশক্তির জয় রবীন্দ্রনাথ ভট্টাচার্য বলছেন, কিন্তু একেবারে আমাদের অতীত ইতিহাস এটা বারে বারে দেখিয়েছে যে জয়টা যুবশক্তির মধ্যে কখনো সীমাবদ্ধ থাকে না। রাজনৈতিক দলগুলো সেই জয়ের ক্রেডিট নেওয়ার জন্য কার্যত কাড়াকাড়ি করে এবং যার প্রতিফলন স্পষ্টত ভোট বাক্সে বা এই ইভিএম এ দেখা যায়। নিঃসন্দেহে এইটার কি এফেক্ট পড়বে যে আসন্ন
অন্য রাজ্যের যে বিধানসভা নির্বাচন রয়েছে বা এরপরে যে লোকসভা নির্বাচন রয়েছে, নিঃসন্দেহে আমাদের সেদিকে নজর থাকবে। কিন্তু দুর্নীতির প্রশ্ন বারে বারে আসছিল, এই দুর্নীতির প্রশ্নে শুভেন্দু অধিকারীর সরকার যে কতটা আপোষহীন, আজকে তার বক্তব্যের মধ্যে প্রতিফলন স্পষ্ট লক্ষ্য করা গিয়েছে। যখন সেবাশ্রয় নিয়ে বিবৃতি রাজ্যের মুখ্যমন্ত্রী দিচ্ছেন, স্পষ্ট তিনি নাম করেননি একবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, কিন্তু ইঙ্গিত যে তার দিকে বারে বারে তার কথায় ফুটে উঠেছে। কড়া ব্যবস্থা নিতে চলেছে তার সরকার, বাঁচতে পারবে না ভাইপো, এই মন্তব্য করে আর কি বলেছেন দেখুন। এভাবে পড়ে আছে পেটি পেটি ওষুধ, যার অনেকগুলি মেয়াদ উত্তীর্ণ। এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইঞ্জেকশনের সিরিঞ্জ, অক্সিজেনের কনসেন্ট্রেটর, প্রেশার মাপার যন্ত্র থেকে স্ট্রেচার, হুইলচেয়ারের মতো বহু সরঞ্জাম। অভিযোগ, দক্ষিণ 24 পরগনার পৈলানের একটি শপিং মলের বেসমেন্টে এভাবেই মজুত করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি জিনিস। এই গোডাউনের কথাই শনিবার বিধানসভায় উঠে আসে মুখ্যমন্ত্রীর মুখে। এই চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না, আগে তো সবকে তুলবো। সব আল্ট্রাসোনোগ্রাফি মেশিন সিজ হয়েছে, সব এক্সরে মেশিন সিজ হয়েছে। দিলীপ মন্ডল তার গোডাউন থেকে এই সকল সেবাশ্রয় 25-এ ওষুধ সিজ হয়েছে, যেটা 21 সালের ওষুধ, এক্সপায়ারি ওষুধ দিয়েছে পেশেন্টদেরকে। গোডাউনে অভিযান চালিয়ে সেবাশ্রয়ের ছবি দেওয়া প্রচুর ওষুধ এবং অন্যান্য চিকিৎসা সরঞ্জাম বাজেয়াপ্ত করে বিষ্ণুপুর থানা। যে গোডাউন থেকে ওষুধ বাজেয়াপ্ত হয়েছে সেই গোডাউনে আমরা এই মুহূর্তে রয়েছি। দেখা যাচ্ছে যে একেবারে 2024 সালে ম্যানুফ্যাকচার এবং এক্সপায়ারি ডেট হচ্ছে 5/2026, অর্থাৎ এখন দেখতে গেলে সেই ওষুধের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এইরকম হুইল চেয়ার, স্ট্রেচার সেই সবটা পড়ে রয়েছে, অর্থাৎ এই হচ্ছে সেই গোডাউন যেটা একটা শপিং মলের নিচে বেসমেন্টে। সেবাশ্রয় 2 যেটা আয়োজন করা হয়েছে, সেবাশ্রয় 2 এর জন্য ওষুধ এইরকম ভাবে পেটি পেটি রাখা রয়েছে, যাতে রক্তের নমুনা সংগ্রহ পর রাখা হয় সেই রকম জিনিসপত্র রাখা রয়েছে। ইনজেকশন এইরকম হচ্ছে ইনজেকশন, সেই ইনজেকশন এখানে রাখা অবস্থা রয়েছে, সিরিঞ্জগুলি রাখা রয়েছে। গত 2 মাসে বারবার শিরোনামে এসেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় প্রকল্পের ওষুধ। একটি দুটি ওষুধ নয়, একেবারে ট্রাক ট্রাক মেডিসিন। কোথাও মাটির নিচে পুঁতে দেওয়া হয়েছে, কোথাও ফেলে দেওয়া হয়েছে জলে, আবার চেষ্টা হয়েছে পুড়িয়ে দেওয়ারও। আমরা এক্সপায়ারি সমস্ত ওষুধ সিজ করেছি এবং এই খাতে পূর্ব মেদিনীপুর জেলা শাসক এবং দক্ষিণ 24 পরগনা জেলা শাসক ডায়মন্ড হারবার এবং নন্দীগ্রামের সেবাশ্রয় প্রকল্পের মাধ্যমে সরকারি যে অর্থ ব্যয় হয়েছে, সরকারি যে ডাক্তারদের ডিউটিতে লাগানো হয়েছিল, সেগুলো আমরা করেছি। সপ্তাহ 2 আগে দক্ষিণ 24 পরগনার হিঞ্চেবেড়িয়ায় মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ শামীম আহমেদ মোল্লার এক আত্মীয়ের ফার্ম হাউসে অভিযান চালায় পুলিশ। উদ্ধার হয় ওষুধের পাহাড়। চিকিৎসার প্রয়োজনে ব্যবহৃত রোগীদের বেডের একটা বিশাল স্টক রয়েছে, সেখানে স্ট্রেচার রয়েছে, ট্রলি, এমনকি অক্সিজেন কনসেন্ট্রেটর মেশিন তাও রাখা রয়েছে এই গুদামের ভেতরে। সেবাশ্রয় 2 লেখা ফিতের গোছা এখানে রয়েছে, আর এখানে কিছু জিনিস আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে, তার প্রমাণ পাওয়া যাচ্ছে এবং সেগুলিও সেবাশ্রয়ের সঙ্গে সম্পর্কিত। সেবাশ্রয়ের ব্যানার সেটাও আধপোড়া অবস্থাতে এখানে পড়ে রয়েছে। এছাড়াও পড়ে রয়েছে একাধিক ওষুধ এবং সেখানে নানান চিকিৎসার উপকরণ। একজনকেও ছাড়ার কোনো সিন নেই, সময় কথা বলবে, টাইম উইল স্পিক। আমরা আট ঘাট বেঁধে প্রস্তুতি নিয়ে সমস্ত তথ্য জোগাড় করে এভিডেন্স নিয়ে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী কাজ করছি। যে ব্যক্তি বিধানসভার সদস্য নন, আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ তার নেই, তাকে এইভাবে ইঙ্গিত করে আক্রমণ করা সম্পূর্ণভাবে পরিষদীয় রীতিনীতি বিরোধী। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো লোকসভার সদস্য, তিনি তো ওখানে অন্তত প্রশ্নগুলোর জবাব দিতে পারবেন। সব মিলিয়ে সেবাশ্রয় নিয়ে চড়ছে রাজনীতির পারদ। পার্থপ্রতিম ঘোষ, উজ্জ্বল মুখোপাধ্যায়, সন্দীপ সরকার, এবিপি আনন্দ। মানে অনির্বাণ, মানে এই মডেলে তো তার মানে ভয়ঙ্কর কাঁকড়া বিছে রয়েছে। একেবারে হাত বাদ চলে যাওয়ার অভিযোগ, পা বাদ চলে যাওয়ার অভিযোগ, তারপরে এত এত ওষুধ উদ্ধার হয়েছে। মুখ্যমন্ত্রী তিনি আগেও বলেছেন কাউকে ছাড়া হবে না, আজকেও একেবারে বলে দিলেন যে ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না। কার ভাইপো? ওনার যে ভাইপো আছেন তাই তো জানতাম। নাম নেওয়ার যার ক্ষমতা নেই, তিনি এখন মুখ্যমন্ত্রী হয়ে ভাবছেন যে গোটা রাজ্যটাকে কিনে ফেলেছেন, অত্যন্ত ভুল ভাবছেন। আমি আবারও একটাই কথা বলবো,
উনি দুঃখজনকভাবে অত্যন্ত ভুল সময় মুখ্যমন্ত্রী হয়েছেন বিজেপির হয়ে। এই সরকারের মেয়াদ বেশি দিন নেই। মানুষের ভোটে, একটু আগে রবীন্দ্রনাথ দা বলছিলেন, আমি তার কথার সূত্রদের উত্তরটা দিই, মানুষের ভোটে যে এই সরকার আসেনি এটা বিজেপির থেকে বেশি ভালো কেউ জানে না, যে কারণে এই ছদ্ম বিরোধী তাদেরকে দাঁড় করাতে হচ্ছে। কারণ আসল বিরোধী যদি ময়দানে থাকে এই বিজেপি সরকারকে এমনি নড়বড়ে করে দেবে, যে কারণে ছদ্ম বিরোধী তাদেরকে বানাতে হচ্ছে। চৌঠা মে আমি আবারও রিপিট করবো, তাদের ভিত্তিটা খুব শক্তপোক্ত। তো দুই দ্বিতীয় কথা, সেবাশ্রয় বলুন, যে কোনো জিনিস বলুন, অভিযোগের নামে কার্যত ন্যারেটিভ তৈরি হচ্ছে। কেন বলছি? অভিজিৎ দাস ববি, ডায়মন্ড হারবারের বিজেপির হেরো নেতা, তিনি এর আগে আমতলার অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ কার্যালয় নিয়ে প্রশাসনেরও আগে ফেসবুকে পোস্ট করে দিলেন যে আজকে ভাঙা হবে। প্রশাসন পৌঁছালো ভাঙতে, প্রশাসনের সঙ্গে একপাল বিজেপির গুন্ডা গিয়ে ভাঙাভাঙি শুরু করে দিল। আপনারা লাফিয়ে লাফিয়ে বলা শুরু করলেন, দেখো দেখো বেআইনি বাড়ি বেআইনি বাড়ি, পরদিনই হাইকোর্ট স্টে দিয়ে দিল। কারণ গোটা যে ন্যারেটিভটা তৈরি করা হয়েছে, না আমাদের দেখো দেখো বলার আগে নোটিশ আরো বড় করে পড়ে গেছে, একটা নয় দুটো নোটিশ। অনির্বাণ, তুমি তো খেয়াল করোনি, সেটা হচ্ছে ওই আমতলার ওই 5 তলা বাড়ির দরজায় দুটো বড় বড় নোটিশ। ওটা কোনো এবিপি আনন্দ লাগিয়ে দিয়ে আসেনি, জেলা প্রশাসন লাগিয়েছিল। একটু আইনটা জানো, নোটিশ দিতেই পারে, নোটিশ দেওয়া মানেই ভাঙা নয়। সেটা যে বেআইনি কিনা সেটা তার আগে তার প্রসেস আছে, ডিউ প্রসেস। আমি বলছি নিঃসন্দেহে সেটা হচ্ছে যাদের বাড়ি ভাঙা হচ্ছে তারা বুঝবে, যারা ভাঙছে তারা বুঝবে। আমাদের খবর দেখানো দায়িত্ব, খবর দেখাচ্ছে। না, খবর দেখানো এক জিনিস আর বিজেপির ন্যারেটিভ রিপিট করা অন্য জিনিস। যাই হোক, সেখানে বিজেপি আমি বলছি যেটা নোটিশ, আমি বলছি নোটিশ পড়াটা সেটা তোমার মনে হতে পারে বিজেপি ন্যারেটিভ, বাট যেটা ফ্যাক্ট সেটা ফ্যাক্ট। ঠিক আছে, ফ্যাক্ট হচ্ছে এটা বিজেপির গুন্ডারা গিয়ে ভাঙছিল, তারা গিয়ে ভেতর থেকে ল্যাপটপ চুরি করছিল, একটা প্রশাসনের কোনো বাইট দেখা যায়নি, প্রশাসনের কোনো কর্তা কিন্তু বলেনি এটা বেআইনি বলে ভাঙছি। বিজেপির নেতা বলেছে, তোমরা সেটাকে রিপিট করেছো, সেটাকে অ্যাম্পলিফাই করেছো, এবং পরদিন হাইকোর্টে সেটা স্টে হয়ে গেছে। এইখান থেকে স্পষ্ট যে বিজেপি যা বলছে ওটাকে অ্যাম্পলিফাই করা বন্ধ করো। সংবাদ মাধ্যমের কাজ বিজেপি অ্যাম্পলিফাই করা। এইটা হচ্ছে সমস্যা রাজনৈতিক দলগুলোর, জানেন তো, যে অর্ধেকটা বলবে বাকি অর্ধেকটা বলবে না। ঠিক যেমন ভাবে অনির্বাণ বন্দ্যোপাধ্যায় একটা অংশ বললো, কিন্তু তারপর দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বললেন যে নিউটনের তৃতীয় গতিসূত্র স্মরণ করিয়ে দিয়ে 31-এ বিজেপির একটাও পার্টি অফিস রাখবে না, সেটা খুব সঙ্গত কারণে, যেহেতু যে দলে প্রতিনিধিত্ব করে সেই দলের কথা তো বলবে না, এটা খুব স্বাভাবিক। শান্তন বসু, খুব 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 দারুণ ব্যাপার। আমার খুব আনন্দ লাগছে, তৃণমূল আইনের কথা বলছে। তৃণমূলও বলছে যেটা আইন নয় ওটা আইন। ভাবা যায় 15 বছরে আইনগুলো কোথায় ছিল? এই বেদ বাক্যগুলো 15 বছর কোথায় গেছিল? সব কি তখন ড্রয়িং রুমে বিশ্রাম করছিল না বেডরুমে শুতে গেছিল? আমার প্রশ্নটা আজকের দিনে অন্য জায়গায়, আজকের দিন প্রশ্নটা আমার অন্য জায়গায়। যোগাসন ভালো বলে শরীর ভালো থাকে, হ্যাঁ, তাতে কোনো দোষের কিছু নেই। প্রশ্ন হচ্ছে মানুষের হাত কেটে নিচ্ছে, পা কেটে নিচ্ছে। বিজেপির গুন্ডা গেছিল, জাহাঙ্গীর কোথায় ছিল? তৃণমূলের পার্টি অফিস কোথায়, কি রুম রয়েছে সেটা তো একেবারে ছবি আমরা দেখতে পেয়েছি। হ্যাঁ, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে বিজেপির গুন্ডারা পার্টি অফিস ভাঙছিল, জাহাঙ্গীরের মতো মহাপুরুষরা কোথায় ছিল? তাহলে জাহাঙ্গীর, দিলীপ মণ্ডল, ওই সমস্ত মহাপুরুষরা, তারা ততদিন ওখানে মহাপুরুষের কাজ করেছেন। নিশ্চিন্ত থাকুন, মুখ্যমন্ত্রী যা বলেছেন তাই হবে। হাত কেটেছেন, মানুষের পা কেটেছেন, এক্সপায়ার ওষুধ দিয়েছেন, কোথা থেকে টাকা এনেছেন, সব তদন্ত হবে। অ্যাটমিক এনার্জি কমিশন, অ্যাটমিক এনার্জি কমিশন, চন্দ্রনাথ হত্যাকাণ্ডের তদন্তটা কি হলো সেটাও আমরা জানতে চাই। চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের কি তদন্ত হলো সেটাও আমরা জানতে চাই। অনিল জানা, অভিষেক ব্যানার্জি এর জন্য জেল খাটবে। ব্যাপারটা হচ্ছে আজকে যেটা বলছে নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে এই যে আন্দোলন, সেইটা নিয়ে সূত্র, কিন্তু আপনারা বলতে, আমি তো বলছি এগুলো যেটা বলেছেন সুব্রজিৎ বাবু, যেটা বলেছেন যে ভেতরে লোক না থাকলে হয় না, ওই ভাড়াটে সৈন্য দিয়ে লড়াই করা যায় না। আজকে 15 বছরে যে 20 গাছগুলো পুঁতে গেছেন, আপনি গ্যারেন্টি দিতে পারবেন আগামী মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক প্রশ্ন আউট হবে না? তখন কার পদত্যাগ চাইবেন? এবং এটা হবেও, আমি আপনাকে বলে রাখছি এটা হবেও। যেভাবে ওনারা সব জায়গায়, এমনকি পুলিশ তো বাদ দিন, WBCS আরম্ভ করে সর্বত্র যেভাবে 20 গাছ পুঁতে গেছেন, ওই 20 গাছ দিয়ে কোনো প্রশাসন চালানো যাবে না সুষ্ঠুভাবে। এখন যেগুলো পড়ে গেছেন ওরা প্রশ্ন আউট করবে না। আমরা আবার সেবাশ্রয়ে ফিরে আসি, কারণ এবার নতুন অভিযোগ সামনে এসেছে। সেবাশ্রয়ের নাম করে একেবারে তোলাবাজির অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। ঠিক কি অভিযোগ, এই প্রতিবেদনে রাখবো, দেখুন। রিসর্টের ঘর দখল করে সেবাশ্রয়ের ক্যাম্প, অভিযোগ পুরোটাই প্রায় হয়েছে নিখরচায়।
এবার দক্ষিণ 24 পরগনার পৈলানের রিসর্ট দখল করে তোলাবাজির অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হলো। দিলীপ মণ্ডল, যিনি হচ্ছেন বিষ্ণুপুরের বিধায়ক, বর্তমানে জেলবন্দি অবস্থায় রয়েছেন, তিনি হচ্ছেন এই রিসর্টের কাছে একটা আবেদন করেন, যে আবেদনে হচ্ছে 25/2/2025 সেই আবেদন, দিলীপ মণ্ডলের যে লেটার প্যাড রয়েছে সেই লেটার প্যাডে, এবং সেই আবেদন করে বলা হয় যে তাদের হচ্ছে রিসর্টে থাকার জন্য ব্যবস্থা করার জন্য, এবং এই রকম যে বিলগুলো হয় সেই বিলের যে টাকা, সেই টাকা চাওয়া হলেও কিন্তু সেই টাকা পাওয়া তো যায়নি। পাশাপাশি অভিযোগ তাদের কাছ থেকে তোলাবাজি পর্যন্ত করা হয়েছে। রিসর্ট কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে তোলাবাজি এবং প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টের ধারায় মামলা করে তদন্ত শুরু করলো বিষ্ণুপুর থানা। যে বিল দেওয়া হয়েছে সেই বিল আজ অব্দি আমরা রিকভার করতে পারিনি, স্টিল ডিউ। এখানে ওই ওনার আত্মসহায়ক থাকতেন অভিষেক বাবুর, যে সুমিত বাবু, 20-30 লাখ টাকার মতো ডিমান্ড করা হয়েছিল। দক্ষিণ 24 পরগনার পৈলান গোষ্ঠীর রিসর্ট ইকো ক্রিক ক্লাব। অভিযোগ, এখানেই সেবাশ্রয় ক্যাম্পের নামে 2 দফায় প্রায় 40 দিনের জন্য আটকে রাখা হয় পুরো রিসর্টটি। অভিযোগ, ক্যাম্প চলাকালীন এই রিসর্টেরই প্রায় সবকটি ঘর দখল করে থাকতেন অন্তত 100-র বেশি চিকিৎসক। শুধু তাই নয়, থাকতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায় এবং ক্যামাক স্ট্রিট অফিসের একাধিক স্টাফরা। অভিযোগ, 3 বেলা খাওয়া, রিসর্টের থেকে নেওয়া যানবাহনের খরচ কোনোটাই মেটানো হয়নি। ট্রান্সপোর্টেশন, গাড়ি ওনাদের যখন যেরকম ফেসিলিটেট করা হয়েছে সেগুলো আমাদের করতে হয়েছে, বিকজ তখন ন্যাচারালি তারা ইনফ্লুয়েন্সিয়াল লোক। অতিরিক্ত সেবাশ্রয় বা সেই উপলক্ষে টাকা চাওয়া, না হলে পরে রিসোর্টে ক্ষতি হতে পারে এরকম ভয় দেখানো ইত্যাদি ইত্যাদিগুলো সেকালীন হয়েছে। এটা তখনকার দিনে যারা ক্ষমতাশীল যারা ছিলেন এবং এই দিলীপ মণ্ডলবাবু ওনার সাময়িক যারা এসে যোগাযোগ করতেন। এই আবহে সামনে এসেছে এই চিঠি, যেখানে দেখা যাচ্ছে সেবাশ্রয়ের জন্য রিসর্টটি বুক করছেন তৎকালীন পরিবহন প্রতিমন্ত্রী ও বিষ্ণুপুরের সেই সময়ের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। সামনে এসেছে আরও 2টি বিল, যা বিধায়ক থাকাকালীন দিলীপ মণ্ডলের নামে ইস্যু করা হয়েছিল রিসর্টের তরফে। অভিযোগ, এই বিল অনুযায়ী প্রথম দফায় সেবাশ্রয় ক্যাম্প চলাকালীন শুধু খাবার বাবদ খরচ হয়েছে 7,68,500 টাকা, যার পুরোটাই এখনও বকেয়া, আর রুম বাবদ বকেয়া 7,54,000 টাকা। অন্যদিকে দ্বিতীয় দফায় সেবাশ্রয় ক্যাম্প চলাকালীন রুম বাবদ খরচ হয়েছে 3,64,000 টাকা, সেখানেও বকেয়া রয়েছে 2,14,000 টাকা। এখানেই শেষ নয়, অভিযোগ সেবা পরে ভেঙে দেওয়া হয় ভয়, তারপর সে টাকা দেওয়া হলো। এ নিয়েই বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করে রিসর্ট কর্তৃপক্ষ। সব জায়গাতে এটা চলতো। সুমিত রায় তো হচ্ছে নেক্সট টু সিএম ছিলেন। সুমিত রায়ের এত প্রভাব, বিভিন্ন আমার কাছে যা খবর সেই সময় বিভিন্ন এসপি বা ডিএম এর কাছে সুমিত রায়ের যদি ফোন যেত, তারা স্যার বলে কথা বলতেন। যার জেরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার আত্মসহায়ক সুমিত রায় এবং বিষ্ণুপুরের জেলবন্দি তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের বিরুদ্ধে এফআইআর রুজু করে তদন্ত শুরু করেছেন বিষ্ণুপুর থানার ডিএসপি পদমর্যাদার পুলিশ অফিসার। পার্থপ্রতিম ঘোষ, শিবাশিস মৌলিক ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো। বিশ্বনাথ, এ তো শুধু কেঁচো খুঁড়তে কেউটে বললে পুরোটা বলা হয় না, কেঁচো খুঁড়তে কিন্তু অ্যানাকন্ডা বেরিয়ে যাওয়ার জোগাড়। এক হচ্ছে এই সেবাশ্রয়তে যেরকম ভাবে দুর্নীতি হয়েছে বললে, আমি আবার বলছি, পুরোটা বলা হয় না। বিধানসভায় মুখ্যমন্ত্রী বলছেন যে খুনের মামলা হওয়া উচিত। দ্বিতীয়ত হচ্ছে, আপনি দেখলেন এই প্রতিবেদনে স্পষ্টত যে একটা রিসর্টকে দিনের পর দিন শুধু থাকা খাওয়া ফ্রি অফ কস্ট, কোনো পয়সা করি মেটানো হয়নি। শুধু তাই নয়, বিপুল অঙ্কের টাকা তোলাবাজি পর্যন্ত করা হয়েছে। দেখো, দুর্বৃত্তের শাসনের একটা নিদর্শন এবং কেস স্টাডি হলো এই সেবাশ্রয় প্রকল্প, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য তিনি কার্যত দুদিক থেকে তিনি এইটা প্রতিষ্ঠা করতে চাইতেন। একটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করা, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকেও তিনি কত ভালো পরিষেবা দিতে পারেন, যেটা উনি চালু করেছিলেন করোনা পিরিয়ডে। তারপরে সেটাই ডায়মন্ড হারবার মডেল হিসেবে প্রতিষ্ঠা পেল। অর্থাৎ তিনি ক্ষমতা দখল করবার জন্য এই সেবাশ্রয় নামক প্রকল্পটা চালু করেছিলেন, জোর জুলুম করে, মানুষকে ঠকিয়ে গিনিপিগ বানিয়ে। আর দ্বিতীয় যেটা, সেটা হলো যে তিনি যে কতটা দুর্বৃত্তায়ন এ রাজ্যে প্রতিষ্ঠা করেছিলেন, তার একটা কেস স্টাডি যদি বলো, তাহলে এই কেস স্টাডিটা কিন্তু হলো এই সেবাশ্রয় প্রকল্প এবং ডায়মন্ড হারবার মডেল। আমি খুব পরিষ্কার করে তোমায় বলতে চাই, আমরা কিন্তু সুমিত রায় এখনো পুলিশ ধরা পড়েছে কিনা আমি জানি না। কেন পাওয়া যায় না বাবা? অন্য শুভেন্দু অধিকারী তো অন্য যে কোনো কাউকে ধরে নিয়ে চলে আসছে, সুমিত রায়কে কেন ধরতে পারছে না? আমার প্রশ্ন এটা, খুব বড় প্রশ্ন। সুমিত রায়কে তো এতদিন ধরার কথা, কারণ প্রতিটা লোক তার বিরুদ্ধে অভিযোগ আনছে। তাহলে কি হচ্ছে, কেন তাকে তিনি অধরা থাকছেন? দ্বিতীয় প্রশ্নটা আমার, সেটা হলো যে
অন্য অনেকের ক্ষেত্রেই কিন্তু যেভাবে চটজলদি জেলে পাঠানো হচ্ছে, এখানে কিন্তু পরিষ্কার বলা হচ্ছে প্রয়োজন মানে প্রমাণ, তথ্য প্রমাণ ইত্যাদি নিয়ে তাকে জেলে পাঠানোর কথা বলা হচ্ছে। আমার প্রশ্নটা হচ্ছে যে যতগুলো মামলা এখন পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হয়েছে, যদি মানে তোমার আমার নামে হতো, আমরা কিন্তু এতক্ষণ জেলের ভাত খেতে হতো। তাহলে ও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তারপরেও কি কারণ মনে হচ্ছে ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলছেন? আমি পরিষ্কার করে বলতে চাই যে আমি জানি না কোথায় আটকাচ্ছে। যতগুলো অভিযোগ এসছে, তুমি আমায় বলো, যতগুলো অভিযোগ বিজেপি নেতারাই। শান্তনু বসু কি মনে করেন কোথায় আটকাচ্ছে? না দেখুন, আমি তো প্রথমেই বললাম এবং মুখ্যমন্ত্রীও ভাষণে বলেছেন যে সময় লাগবে, আমাকে সময় দিন। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আমার আপনার বা বিশ্বনাথদার মতো সাধারণ ব্যক্তি নন, তিনি একটা এতদিন একটা রুলিং পার্টির সেকেন্ড ম্যান ছিলেন। না দেখুন, আমি বিশ্বনাথদার কথা সূত্র ধরে বলি, সেই সিদ্ধার্থবাবুর জমানা থেকে বিজেপি থেকে শুনছি ভাগ মুকুল, ভাগ মমতা, ভাগ থেকে আজ অব্দি শুভেন্দুবাবুর এই হুমকি। কবে জেলে যাবেন, আসল মাথারা কবে জেলে যাবে? আমরা তো পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি চোখের সামনে 21শে জুলাই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিজেপির পাপেট বিরোধী দলনেতা যেভাবে বক্তৃতা করলেন, তাতে বোঝা গেল একের পর এক বিল পাশে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কামাক স্ট্রিটের দপ্তর থেকে তৃণমূলের এমপিদের কাছে বার্তা পাঠাতো যে বিজেপির বিল পাস করাতে যাতে তৃণমূলের এমপিরা অ্যাবসেন্ট হয়ে যায়। তার মানে এটা পরিষ্কার, লায়েক আলীর বেলা মুসলমান নাম জড়িয়ে দাও, 24 ঘন্টার মধ্যে পুলিশ তুলবে। আফরোজের বেলা 24 ঘন্টায় পুলিশ তুলবে, যে কোনো ঘটনায় পুলিশ রিয়াক্ট করবে। কিন্তু পিসি ভাইপোর বেলা পুলিশ শীত ঘুমে চলে যাবে। আচ্ছা, গোটা দেশে সিবিআই, ইডি, আইবি, সীমান্ত সুরক্ষা বিজেপির দায়িত্ব। সুমিত রায় বিদেশে পালিয়ে যেতে পারে? অনলাইনে শান্তনু বসু, দেখুন আপনারা জানলেন কি করে বিদেশে পালিয়ে গেছে? না, আপনারাই তো বলেন, আমরা বলেছেন, আপনারাই বলেছেন পালিয়ে গেছে। আরো বড় প্রশ্ন, আপনারা শেল্টার দিয়ে রেখেছেন, তাহলে কি দেশের মধ্যে আপনারা শেল্টার দিয়ে রেখেছেন? পাতালে গেলেও বার করে আনা হবে। আরে পাতালে গেলেও বার করে আনা হবে, যেতে পারবেন না, পাতালে গেলেও বার করে আনা হবে। পালিয়ে কোথায় যাবে? কতদূর যাবে? ধরা তো পড়বে, ধরাধরি দেখুন, কার্যত ন্যারেটিভ বিল্ডিং এর খেলা, তথ্য প্রমাণের নাম করে আমরা গত প্রায় 8-10 বছর ধরে শুনেই যাচ্ছি, অমুক হয়েছে, তমুক হয়েছে, সমুক হয়েছে, কোথাও তথ্য প্রমাণ কিছু খুঁজে পাওয়া যায় না। ট্রায়াল শুরু তো বহু দূরের কথা, চার্জশিট জমা তো বহু দূরের কথা। এক্ষেত্রে প্রশাসনিক দায়িত্ব, তৎকালীন সেবাশ্রয় শিবিরে যদি কোনো রকম গাফিলতি, কোনো রকম বেআইনি কাজ হয়ে থাকে, প্রশাসনিক দায়িত্ব যার ছিল তিনি স্বাস্থ্য সচিব, তখন যিনি ছিলেন নারায়ণ স্বরূপ নিগম, তিনি এখনও স্বাস্থ্য সচিব। যদি সত্যি তদন্ত করার এত ইচ্ছা থাকতো, আগে তো তাকে তার পদ থেকে সরিয়ে তাকে গ্রেপ্তার করতেন, সেটা করেছেন? সেবাশ্রয় নিয়ে একের পর এক অভিযোগ, তদন্ত কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া হয় সেদিকে তো অবশ্যই নজর থাকবে। তবে একটা ছোট্ট বিরতির পর আমরা আলোচনায় ফিরছি। আমি রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে আসবো। রবীন্দ্রনাথবাবু, এই যে কার্যত একটা প্যারালেল হেলথ অ্যাডমিনিস্ট্রেশন চালানো, এই যে সেবাশ্রয়ের নামে এত দুর্নীতি হয়েছে বলে অভিযোগ, বা তোলাবাজিরে নতুন যে অভিযোগ, ভুরি অভিযোগগুলো সামনে আসছে, এগুলো তখন কারুর চোখে পড়েনি? যে আমলারা দায়িত্বে ছিলেন তারা কেউ কিছুই দেখলেন না, নাকি সবাই এতদিন পর্যন্ত চোখে ঠুলি পড়ে বসেছিলেন কারণ তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়? চোখে ঠুলি পড়ে বসেছিল, এটা পরিষ্কার। আমি এই প্রসঙ্গে অনির্বাণের কথার পরিপ্রেক্ষিতে বলবো যে এই যে বিলিটল করার কোনো প্রচেষ্টা রাখা উচিত নয়। মানুষের ভোটে ব্যাপক ম্যান্ডেট নিয়ে বিজেপি এসছে, এটাকে কিন্তু স্বীকার করা দরকার। আমি পরাজিত হলাম, আমি স্বীকার করব না, এটা কিন্তু ভালো কথা নয়। দ্বিতীয় নম্বর, ছদ্ম বিরোধী দল নিশ্চিত তৈরি করবার একটা চেষ্টা বিজেপির তরফে উনি বলছেন, কিন্তু একই সঙ্গে পাশাপাশি মনে রাখতে হবে যে বিরোধী দলকে নিজের বিরোধী দলকে আসল বিরোধী দল বলছেন, তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষ, যার বিরুদ্ধে এতগুলো, নিজেই বুঝতে পারছে না কতগুলো মামলা আছে। সেই সমস্ত আমলাদের বিরুদ্ধে যারা নিজেদের দায়িত্ব পালন করেনি, শান্তনু, তাদের বিরুদ্ধেও তাদেরও অ্যাকাউন্টেবল ধরা হবে তো? ব্যবস্থা তাদের বিরুদ্ধে হবে তো? এই যে ভাই অনির্বাণ বললো না স্বাস্থ্য সচিবের কথা, হ্যাঁ, স্বাস্থ্য সচিব যদি যুক্ত থাকেন তার বিরুদ্ধেও ব্যবস্থা হবে, অবশ্যই হবে, কেন হবে না? যারা সেবাশ্রয় আরেকটা ইস্যু, আমি আলোচনাই করছি না, আমরা আলোচনাই করছি না, যেটা আলোচনাই করছি তারা তদন্ত দরকার। টাকাটা আসলো কোথা থেকে? অভিষেক এখনো জেলে যায়নি বলে আলোচনা খুব হচ্ছে। আমার যেন মনে হচ্ছে পিসি ভাইপোর যে মানসিক যন্ত্রণাকে বিলম্বিত করা, দীর্ঘায়িত করা, কালীঘাটে রেখে তার একটা প্রচেষ্টা চলছে। কালীঘাটে চোর 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 চোর, সেবাশ্রয় নিয়ে বিবৃতি দিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী বলছেন, নিঃসন্দেহে আমাদের নজর থাকবে যে কোন পথে এবার রাজ্য সরকার, শুভেন্দু অধিকারী প্রশাসন হাঁটে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।